এই ধর ধর, আমার দোকানে রুটি নিয়ে চলে যাচ্ছে, কে আছে ধর। আমি ওর রুটি নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। আমার পিছনে অনেক মানুষ দৌড়াচ্ছে আমাকে ধরার জন্য। কিছু দূর যেতেই ধরে ফেললো। সাথে সাথে যে যেভাবে পারছে সেভাবে মারতেছে। শালা চোর, শালারে আরো মার। এভাবে মারবেন না, আমি আর কখনো করব না। কে শোনে কার কথা, মেরেই যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, আপনাদের পায়ে পড়ি, কিন্তু মেরেই যাচ্ছে। আরো কিছুক্ষণ মারার পর ওরা চলে গেল। দোকানদার হাতের থেকে রুটিটাও নিয়ে গেল। আমি ফুটপাতে শুয়ে কাতরাচ্ছি। ও, আপনারা তো আগামাথা কিছুই বোঝেন নাই মনে হয়। চলেন বুঝিয়ে বলি। আমি হলাম রাস্তার ছেলে। রাস্তার পাশে ফুটপাত হলো আমার থাকার জায়গা। কে আমার বাবা, কে আমার মা, আমি নিজেই জানি না। এই ফুটপাতেই আমি বড় হয়েছি। কেউ বলে টোকাই, আবার কেউ বা বলে ফকির। কেউ বলে ছোট লোক, কেউ বলে রাস্তার কুকুর। আমার নাম কি আমি নিজেই জানি না। তবে আমার টোকাই বন্ধুরা আমাকে আসিফ বলে ডাকে। আজ 4 দিন ধরে না খেয়ে আছি। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না পেরে একটা দোকান থেকে একটা রুটি চুরি করতে বাধ্য হলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেটাও কেড়ে নিয়ে গেল। উল্টা ওরা ধরা মার দিল। এই শহরটা এমন এক শহর যেখানে কারোর কাছ থেকে 1 গ্লাস পানি চাইলে কেউ দেয় না। কারোর মনে কোনো দয়া মায়া নেই। আজ 4 দিন ধরে না খেয়ে আছি। কতজনের পায়ে পড়েছি শুধুমাত্র একটু খাবারের জন্য, কিন্তু কারো মন গড়ল না। পা হেঁচকা দিয়ে দূরে ফেলে দিল। আরো বলে শালা টুকাই, আমার কাপড় নষ্ট করে দিল। হোয়াট? তাই বাধ্য হয়ে রুটি চুরি করেছিলাম, কিন্তু তাও হলো না। এটাই বুঝি রাস্তার ছেলের কপাল। একদিন খাবার জুটলে 10 দিন না খেয়ে থাকতে হয়। একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে মায়ের জ্বালা। ফুটপাতে কাতরাচ্ছি, সবাই তাকিয়ে তাকিয়ে হাসছে দূরে দাঁড়িয়ে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। তারপর একটা ট্যাবে গিয়ে পানি পান করলাম। পানি খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মাঠে চলে আসলাম। মাঠে শুয়ে পড়তেই আমি অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ মুখে পানির ছিটায় জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলাম চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি এখানে কেন? তুই এখানে বেহুশ হয়ে পড়ে আছিলি? একটু খাওন পাউন যাইব? 4 দিন ধরে কিছু খাইতেরই নাই। দিমু, চল আমার ঘরে থাকার জায়গায়। চল। হাঁটতে যাব, এমন সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে যাব, তখন রফিক ধরে ফেলল। আমার কাঁধে হাত দিয়ে হাঁট। তারপর আমাদের থাকার জায়গায় মানে ফুটপাতে চলে আসলাম। তুই কোথায় ছিলি? তোকে আমরা খুঁজেছি। হেতে বেহুশ হয়ে বিলের ধারে পড়ে আসছিল। হেতের মনে হইতাছে কেডা মারছে। ওরে রুটিটা দে, হেতের খুব ক্ষুধা পাইছে। রুটি আমার হাতে দিতেই আমি হিংস্র পশুর মতো রুটিটার উপর হামলা করলাম। যে খেতে পায় না সে বুঝে ক্ষুধার জ্বালা কত কষ্টের। একসাথে পুরো রুটি মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে গিলতে লাগলাম। একসাথে খাওয়াই আমার গলায় আটকে গেল। আমার হেঁচকি উঠে যায়। আস্তে আস্তে খা, নে পানি খা। আমি ঢোক ঢোক করে পানি খেয়ে নিলাম। এখন মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একমাত্র সুখী ব্যক্তি। এই টুকাই বন্ধুগুলো আমার একমাত্র আপন। আচ্ছা, তোর অবস্থা কেমনে হলো? সকালে রুটি চুরি করতে গিয়ে ধরা খাইছি। আচ্ছা ঘুমায় পড়। তারপর সবাই ঘুমায় পড়ল। আমিও একপাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটা কুকুর এসে কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। কিরে, আমরা টুকাই বলে তুইও আমাদের ঘৃণা করছিস? তাই আমাদের থেকে দূরে থাকিস? আমাদের গায়ে খুব গন্ধ, তাই না রে? সবাই তো আমাদের রাস্তার কুকুর বলে। তাহলে আমরা তোর বন্ধু। তুইও কুকুর, আমরাও কুকুর। আমরা তোর চেয়েও নিকৃষ্ট, তাই না রে? তাই তো সবাই সিসি করে। কুকুরটা এক ধ্যানে আমার দিকে তাকিয়ে থাকলো। তুই আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই বাস্তবে কুকুর হলেও আমরা মানুষ কুকুর। আচ্ছা, তোরে অনেক কথা বলে ফেললাম, এখন ঘুমা, আমিও একটু ঘুমাই। তারপর আকাশে তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙলো গাড়ির শব্দে। ঘুম থেকে উঠে দেখলাম ওরা উঠে চলে গেছে কাজ খুঁজতে। আমিও উঠে রাস্তার ধারে ধারে ঘুরতে লাগলাম। যদি একটা কাজ পাই তাহলে একবেলা খাওয়ান জুটবে। একটা দোকানের সামনে টুলের বসার সাথে সাথে টুলে বসে থাকা লোকগুলো উঠে গেল।
ওয়াক, কি গন্ধ, যত সব রাস্তার কুকুর। ওই মিয়া উঠ এখান থেকে, তোর জন্য কাস্টমার চলে যাচ্ছে। আমিও আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ওখানে বসার অধিকার নাই। আমাদের স্থান তো ময়লা আবর্জনায়, এত পরিষ্কার টুলে আমাদের মতো কুকুরদের মানায় না। রাস্তার ধারে বসে আছি, এমন সময় ডাক পড়ল। এই এদিকে আয়, জি বলেন। এই বস্তাগুলো গাড়িতে উঠে দে। আমিও খুশি মনে রাজি হয়ে গেলাম। তারপর বস্তাগুলো গাড়িতে উঠিয়ে দিতে লাগলাম। একে একে 100টা বস্তা উঠিয়ে দিলাম। সাহেব, বস্তা ওঠানো শেষ। সাহেব, এক বস্তা 3 টাকা করে, 100 বস্তা হিসাব করে 300 টাকা দেন। ওই টোকাইয়ের বাচ্চা, 300 টাকা তোর বাপের জন্মে দেখেছিস? আমি কখনো নিজের বাবা মাকে দেখি নাই। টোকাই হয়ে বড় বড় কথা শিখে গেছিস? সাহেব, আমার পারিশ্রমিক দিয়ে দিন। নে 100 টাকার সাথে আরো 10 টাকা দিলাম। না সাহেব, আমার অনেক কষ্ট হয়েছে, আমার পুরো টাকাই দিন। এই সামান্য বস্তাগুলো তুলতে কি এমন কষ্ট? যত সব টাকার পাগল, এগুলো দিলে নে, না হয় ফেলে দে। এই বলে টাকাগুলো আমার মুখে ছুঁড়ে মেরে চলে গেল। টাকাগুলো কুড়িয়ে নিয়ে পকেটে ঢোকাতে যাব, তখনই কয়েকটা বখাটে ছেলে এসে, ওই হালার পুত, আমার টাকা তোর পকেটে কেন ঢুকিয়েছিস? কি বলেন? আপনার টাকা? এটা তো আমার টাকা। এইখানে আমার থেকে পড়ে গেছে, তুই কুড়িয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলেছিস। বের কর আমার টাকা। আপনার কথাও ভুল হচ্ছে। শালা, এত কথা না বলে টাকা বের কর, নাহলে তোর পিটিয়ে সোজা করে দিব। এটা কিন্তু অন্যায় হচ্ছে। অন্যায়ের কি দেখছি? এই বলে দুজনে আমার হাত ধরল, আর একজনে আমার পকেট থেকে টাকা বের করে নিল। মানুষজন সবাই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে। আপনারা দয়া করে আমার টাকা দিয়ে দিন, আমার অনেক কষ্টের টাকা। হুম, তোর সাথে এতগুলো টাকা মানায় না। এই নে 10 টাকা দিলাম। তারপর ওরা চলে গেল। ওখানে দাঁড়িয়ে থাকলাম। এটা নতুন কোনো কিছুই না। আমাদের মতো অসহায় মানুষদের সবাই প্রতিনিয়ত ঠকিয়ে বেড়াচ্ছে। কেউ কাজ করিয়ে টাকা দেয় না, আবার কেউ জোর করে টাকা নিয়ে নেয়। এটার প্রতিবাদ আমরা কখনো করতে পারি না, একমাত্র কারণ আমরা টোকাই বলে। হয়ে কথা বলার কেউ নেই, কিন্তু ঘৃণা করার মানুষের অভাব নাই। তারপর একটা দোকান থেকে একটা কলা আর রুটি কিনে খেলাম 10 টাকা দিয়ে। যাই হোক, পেট তো ভরেছে। আমাদের মতো রাস্তার কুকুরের জন্য এই 5 টাকার রুটি অমৃত সমান। তারপর আবার কাজ খুঁজতে লাগলাম। এভাবে সারাদিন রাস্তার ধারে ধারে ঘুরে রাতে আস্তানায় ফিরলাম। কিরে, আজকে কত পাইলি? 30 টাকা। সারাদিনে 30 টাকা? আরও পাইছিলাম, কিন্তু কি? তারপর ওদের সব খুলে বললাম। আচ্ছা, কালকে দেখাই দিছো ছেলেগুলোকে? শালাদের দয়া মায়া নেই। বাদে, হামাগোর কপালে এটাই আছে। আচ্ছা, ঘুমায় পড়। তারপর যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেড়ি কুকুরটা শুয়ে আছে, সামান্য দূরত্ব বজায় রেখে। ব্যাপারটা আমাকে অবাক করলো। কুকুরটা হয়তো কালকের কথাগুলো বুঝতে পেরেছে। একটা কুকুর পর্যন্ত ভ্রাতৃত্ববোধ বোঝে, কিন্তু আমরা মানুষরা ভ্রাতৃত্ববোধ বুঝি না, অসহায়দের উপর অত্যাচার করি। এই হলো আমাদের সভ্য মানুষ জাতি। আমি উঠে গিয়ে কলের পানিতে মুখ ধুয়ে নিলাম। তারপর কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা গাড়ির ড্রাইভার ডাক দিল। এইদিকে আই। জি বলেন। গাড়িটা পেছনে ঠেল, গ্যাস পাম্পে নিয়ে যেতে হবে। আমি না ঠেলে দাঁড়িয়ে আছি। কি হলো ঠেল, চিন্তা করিস না, টাকা দিব। মুখে হাসি এনে ঠেলতে লাগলাম। শালা টুকাই, ভালো করে ঠেল, টাকা ছাড়া তো কিছুই চিনিস না। চুপচাপ ঠেলতে লাগলাম। কিছুক্ষণ পর গ্যাস পাম্পে চলে আসলাম। এই নে ধর, একটা 20 টাকার নোট এগিয়ে দিয়ে। মুখে হাসি এনে টাকাটা নিয়ে নিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম। এসে একটা দোকান থেকে রং চা আর রুটি নিয়ে খেলাম। তারপর আবার কাজ খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। আজকে মোটামুটি ভালো ইনকাম হয়েছে। একটা ভাত ঘরে গিয়ে টেবিলে বসার সাথে সাথে একটা ছেলে এসে, ওই শালা টোকাই, এখানে কেন বলছিস? ভাত খাইতে। টাকা আছে তো ফিরে ফিরে খাইতে আইছি নাকি? এই টেবিল থেকে উঠ, ওই কোনার টেবিলে যা, তোর জন্য কাস্টমার আসবে না। আমিও চুপচাপ ওখানে গিয়ে বসলাম। এটা নতুন না,
এরকম আমাদের মতো টোকাইদের সাথে প্রতিনিয়ত ঘটে। কাপড় নোংরা বলে কোনো চেয়ারে বসতে পারি না, ভালো কোনো হোটেলে খাইতে পারি না। একটাই কারণ, আমরা টোকাই, আমরা রাস্তার কুকুর, আমাদের রাস্তায় ভালো মানায়। কিছুক্ষণ পর ভাত আনলে আমি গপ গপ করে খেতে লাগলাম। 6 দিন পর ভালো করে খেতে পাচ্ছি, মনে হচ্ছে কোনো দিন খাবার দেখিনি, কোনো জঙ্গলি। আমি ছেলেটার দিকে একবার তাকিয়ে আবার খাওয়া শুরু করলাম। হয়ে গেছে। পেট পুড়ে খেয়ে টাকা দিয়ে বেরিয়ে পড়লাম। পকেট থেকে টাকা বের করে দেখি আরও 150 টাকা আছে, যা আমার জন্য অনেক। আরও 2 দিন ভালো করে চলা যাবে কাজ না করলেও। এভাবে রাত পর্যন্ত ঘুরে আস্তানায় চলে আসলাম। আসার সময় আমার বন্ধু নেড়ি কুকুরটার জন্য একটা রুটি নিলাম। সেও যে আমার মতো একদিন খেতে পারলে 3 দিন পায় না, পেলেও সবার এঁটো খাবার পায়। আস্তানায় এসে দেখলাম রফিকরা সবাই শুয়ে আছে, নেড়ি কুকুরটা এখনো আসেনি। আমিও চুপ করে একপাশে শুয়ে পড়লাম এবং কুকুরটার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চলে এলো। আমি রুটিটা ওর সামনে দিলাম। কুকুরটা একবার আমার দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। তারপর আমি ঘুমাই পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। দুপুর হয়ে গেল, এখনো একটা কাজও পেলাম না। রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা মেয়ে থেকে ব্যাগ পড়ে যেতে দেখলাম। মেয়েটার সেদিকে খেয়াল নাই। আমি দৌড়ে গিয়ে ব্যাগটা নিলাম। আমি মেয়েটাকে ডাক দিলাম, এই যে শুনছেন, আপনার ব্যাগ। আমার ডাকে মেয়েটা পেছনে ফিরল। মেয়েটাকে দেখে মনে হলো কোনো বড় লোকের মেয়ে। আপনার ব্যাগ। ওয়াক, আমার ব্যাগ তোর মতো নোংরা মানুষের কাছে কেন? আপনার ব্যাগ পড়ে গেছিল, এই নিন। ও আচ্ছা, ধন্যবাদ। এখন বল, কয় টাকা মারছিস? আমি টোকাই হতে পারি, কিন্তু চোর না। আমার যদি এতই লোভ থাকতো, আপনার ব্যাগটা চুপি চুপি নিয়ে চলে যেতাম। ওই ফকিন্নির বাচ্চা, জ্ঞান দিতে আসবি না। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। করলাম উপকার, বিনিময় পেলাম থাপ্পড়। ইস, আমার হাতটাই নোংরা হয়ে গেল। ওয়াক, কেন যে মারতে গেলাম? আমি এখান থেকে চলে আসতে যাব তখনই। এই দাঁড়া। জি বলেন। এই নে। আমি টাকাটা মাটি থেকে তুলে নিয়ে, আমার টাকা লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। টাকাটা মেয়েটার পাশের টেবিলে রেখে চলে আসলাম। এসে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে খেলাম। তারপর আবার কাজ খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হতাশ হয়ে রাতে আস্তানায় ফিরলাম। ওই, তোর থেকে 10টা টাকা হবে? হ্যাঁ, কেন? আজ সারাদিন কিছু খাইতে হারি নাই, কোনো কাম পাই নাই। নে ধর, খেয়ে আয়। একটা 20 টাকার নোট দিয়ে বললাম, 10টা হলেই হবে। 10 টাকা দিয়ে কিছু হবে না, যা খেয়ে আয়। রফিক খুশি মনে খেতে চলে গেল। আমি আমার জায়গায় ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন কুকুরটাকে দেখে আমার চোখ কপালে উঠে গেল। চামড়ার অনেকখানি পুড়ে ঘা হয়ে গেছে, মনে হয় কেউ গরম পানি ছুঁড়ে মেরেছে। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি এসে গেল। যে মেরেছে তাদের একটু দয়া হলো না? কুকুরটা কি যে কষ্ট পাচ্ছে একমাত্র সেই জানে। কোনো ভালো মনের মানুষ এরকম নিরীহ প্রাণীর উপর গরম পানি ফেলতে পারে না। আচ্ছা, যদি কোনো মানুষকে এরকম গরম পানি ছুঁড়ে মারত, তাহলে তার কীরকম কষ্ট হতো? কুকুরটারও তেমন কষ্ট হচ্ছে। মানুষকে ভালোবাসার পাশাপাশি সমস্ত প্রাণীকুলকে ভালোবাসুন, আল্লাহ খুশি হবেন। কেননা এই পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি করেছেন। সবার প্রতি সহানুভূতিশীল হন। মানবতা জয় হোক। কুকুরটার আর্তনাদ দেখে আমার বুক কেঁপে উঠেছে। বেচারা কি যে কষ্ট পাচ্ছে। আমি একটা রুটি এনে খেতে দিলাম। কুকুরটা আস্তে আস্তে খাচ্ছে। তারপর আমি কাজের সন্ধানে চলে গেলাম। সারাদিন কাজ করে রাতে আসার সময় কুকুরটার জন্য রুটি নিয়ে আসলাম। আসিফ, কুত্তাটার এই অবস্থা কেডা করলো? বেচারা কত কষ্ট পাচ্ছে কে জানে। যে করছে তার মনে দয়া মায়া নাই মনে হয়। কুকুরটাকে খেতে দিলাম, তারপর শুয়ে পড়লাম। আজকে রাতে অনেক তারা উঠেছে। তারাগুলো ঝলমল করছে, দেখতে খুব সুন্দর লাগছে। খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে এরকম তারা গুনে গুনে ঘুমার দেশে হারিয়ে যায়। হাজারো রাস্তার টোকাই। হঠাৎ 2টা বড় তারার ওপর চোখ পড়ল।
আমি তারাগুলোকে নিজের বাবা মা মনে করে কথা বলতে লাগলাম। তোমরাও আমাকে ওখানে তুলে নাও না, আমিও তোমাদের সাথে মিলে 3টা তারা হয়ে যাই। এখানকার মানুষ বড্ড খারাপ, কারো মনে কোনো দয়া মায়া নাই, আছে শুধু অহংকার আর অহংকার। তোমরা কি শুনতে পাচ্ছ? আমিও তোমাদের কাছে চলে যেতে চাই। এভাবে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। পরদিন ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। আজ পকেট একদম ফাঁকা, রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় কে যেন কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে দেখলাম একটা যুবক। তুমি কাজ খুঁজতেছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার কাছে একটা ভালো কাজ আছে, মাসে 8,000 করে পাবে। কোথায়? আমার সাথে চলো। কোথায়? তোমাকে কাজে নিয়ে যাচ্ছি। আচ্ছা। তারপর ওনার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বাসের সামনে নিয়ে আসলো। বাসে ওঠো। কেন? তোমার কাজের জায়গায় যাবে না? আমি আর কোনো কথা না বলে বাসে উঠে গেলাম। উঠে দেখলাম আমার মতো আরো ছেলে বসে আছে। আমি গিয়ে একটা সিটে বসে পড়লাম। তোমরা সবাই বসো, আমি আসছি। বাসে অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু এখনো ওনার কোনো খবর নেই। কিছুক্ষণ পর উনি ফিরে আসলো, সাথে আরো কয়েকটা ছেলেকে নিয়ে। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দে। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। এত কিছু জেনেও লাভ নাই, আমার কাজ পেলে হয়েছে। 2টা ভালো মন্দ খেতে পারবো। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, গাড়ি এখনো চলছেই। সব অচেনা জায়গা। একটা লোক আমাদের সবাইকে কলা আর রুটি খেতে দিল। খুব ক্ষুধা লাগছে, তাই এদিক ওদিক না তাকিয়ে খাওয়া শুরু করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আরো কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো। এই সবাই গাড়ি থেকে নামো, এসে গেছি। তারপর সবাই গাড়িতে থেকে নামলো। গাড়ি থেকে নেমে দেখলাম এটা একটা ইটের ভাটা। তাহলে কি আমার ইটের ভাটায় কাজ করতে হবে? সবাই আমার পিছে আসো। সবাই ওনার পিছে পিছে যাচ্ছি। কিছুক্ষণ পর একটা লোকের সামনে গিয়ে থামলো। লোকটা একটা চেয়ারে বসে আছে, আর 2জন ছেলে ওনার পা টিপে দিচ্ছে। দেখতে কেমন গুন্ডা টাইপের। বস, মুরগি নিয়ে আসছে। কয়টা? 22টা। তারপর লোকটা চেয়ার থেকে উঠে আমাদের কাছে আসলো, সবার দিকে এক পলক তাকিয়ে। যা, ওদের ঘরে নিয়ে গিয়ে খাবার দে। তারপর আমাদের সবাইকে একটা বড় ঘরে নিয়ে গেল। তোমরা এখানে থাকবে আর তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে এসে খাবার দিয়ে গেল। খালি পান্তা ভাত আর একটু করে ঝোল। আমাদের মতো রাস্তার ছেলের জন্য এটাই যথেষ্ট। খাবার শেষ করে এক জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে বাইরে গেলাম। বাইরে এসে আমি তো অবাক, একটা ছেলেকে হাত পা বেঁধে ওরা তোরা পিঠাচ্ছে। ছেলেটা কত আকুতি মিনতি করছে, কিন্তু কেন পিটাচ্ছে এভাবে? আমি ভয়ে ঘরের মধ্যে চলে আসলাম। কিছুক্ষণ পর একটা লোক এসে, এই তোদের বস ডাকছে, তাড়াতাড়ি উঠে আয়। সবাই এক লাফে উঠে গেল। তারপর লোকটার কাছে গেলাম। ভালো মতো ঘুম হয়েছে? জি। তোরা নতুন, তাই তোদের কিছু কথা বলি। এখানে কোনো বেতন নাই, তোদেরকে আমি কিনে নিয়েছি, যে তোদের এখানে নিয়ে এসেছে। এখন তোরা সবাই আমার গোলাম। আমি যেভাবে চলতে বলবো সেভাবে চলবি। একটু এদিক ওদিক হলেই ওই ছেলের মতো অবস্থা হবে, কিছুক্ষণ আগে যে মারা গেছে। কাজে পিঙ্কি দেওয়ার চেষ্টা করবি না, কোনো বেতন দাবি করতে আসবি না। আমরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছি। তার মানে আমাদের পাচার করা হয়েছে, এখন ওনার গোলামি করতে হবে। যা, কাজে লেগে পড়, আর এখান থেকে পালানোর চেষ্টা করবি না, গুলি করে মেরে ফেলবো। আমাদের মনে ভয় ঢুকে গেল। আচ্ছা। এই করিম মা, ওদের কাজ বুঝাই দে। তারপর আমাদের সবাইকে কাজ বুঝিয়ে দিল। কাউকে মাটি কাটতে দিল, আর কাউকে মাটিগুলো মাথায় করে নিয়ে যেতে দিল। দুপুর পর্যন্ত একটানা কাজ করার পর আমাদের খেতে দেওয়া হলো। খেয়ে আবার কাজে নামিয়ে দিল। কাজে একটু ভুল হলেই মা বোন ধরে গালি। কোন দুঃখে যে আসতে গেলাম জানি না, এখান থেকে কখনো যেতে পারবো কিনা। হয়তো সারা জীবন এদের অত্যাচার সহ্য করতে হবে। এভাবে রাত 8টার সময় পর্যন্ত কাজ করিয়ে ছুটি দিল। তারপর হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো, ডাল আর ভাত।
খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন কারো চিৎকার চেঁচামেচি যে ঘুম ভাঙলো। এই টোকাইয়ের বাচ্চারা, তোদেরকে এখানে পড়ে পড়ে ঘুমানোর জন্য নিয়ে আসা হয়েছে? তাড়াতাড়ি ওঠ, বসকে হাজিরা দিয়ে আয়। আমরা সবাই উঠে বসের সামনে গেলাম। গাধার মতো পরে পরে ঘুমালে কাজ কে করবে? আরে হবে না, কালকে থেকে যদি উঠতে দেরি হয় তাহলে 3টা করে লাঠির বাড়ি। মনে থাকবে। সবাই কাজ কর গিয়ে। তখনই সবাই চলে আসতে যাব। এই ছেলে দাঁড়া। ওনার ডাকে সবাই পিছনে ফিরলাম। এদিকে আয়। আমাকে ইশারা দিয়ে ডাকলো। আমি ভয়ে ভয়ে ওনার দিকে এগিয়ে গেলাম। তুই ছাড়া সবাই কাজে যা। তারপর ওরা সবাই চলে গেল। তুই আমার গা টিপে দে। আমি ভয়ে ভয়ে ওনার গাড়িতে টিপতে লাগলাম। গায়ে জোর নাই, আরো জোরে দে। দিচ্ছি। তারপর জোরে জোরে টিপতে লাগলাম। এই শালার পুত, এত জোরে টিপতে বলছি। থাপ্পড়টা খেয়ে নিচে পড়ে গেলাম। আবার উঠে টিপতে লাগলাম। এভাবে দিন দিন আমাদের উপর অত্যাচার বাড়তে লাগলো। একটু ভুল হলেই লাঠির বাড়ি। ওদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। না পারছি সইতে, আর না পারছি কোনো প্রতিবাদ করতে। পালানোরও কোনো সুযোগ নেই। আমাদের মতো অসহায়দের সবাই এভাবে অত্যাচার করবে। কখনো কেউ সহানুভূতিশীল হবে না। এটাই যে আমাদের সাথে দেখা আছে। এভাবে 1 মাস চলে গেল। এই 1 মাসে আমাদের গাধার মতো কাজ করিয়ে একটা টাকাও দেয়নি। উল্টা প্রতিদিন 2টা করে মার দিয়েছে। রাতে শুয়ে আছি। ভাই, এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। ভাই, এটাই আমাদের ভাগ্য। মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পালাতেও তো পারছি না। আচ্ছা, রাতের আধারে পালালে কেমন হয়? গেটে গলি নিয়ে বসে আছে। ধরতে পারলে প্রাণে মেরে ফেলবে। আচ্ছা, ঘুমাই পর। তারপর সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন লাঠির বাড়িতে ঘুম ভাঙলো, কিন্তু আমি শুয়ে থেকে উঠতে পারছি না। শরীরটা খুব দুর্বল লাগছে। এই কুত্তার বাচ্চা, তোকে কি কোলে করে নিয়ে যেতে হবে? আমার খুব খারাপ লাগতেছে। দয়া করে আজকে ছুটি দেন। কোনো ছুটি নাই, সব কাজ ফাঁকি দেওয়ার জন্য। উঠ বলছি। জোর করে কাজে লাগিয়ে দিল। গায়ে একদম জ্বর নাই, মাটি তুলতেই পারছি না। আমি কাজ করছি না দেখে আমাকে পেটাইতে শুরু করলো। ব্যথার চোটে আমি কান্না করে দিলাম। একসময় অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান যখন ফিরল, তখন দেখি আমি ঘরের মধ্যে, আমার পাশে রাতুলরা সবাই বসে আছে। কিরে, কেমন লাগছে? পানি 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 খাবো। তারপর ওরা আমাকে পানি এনে খাইয়ে দিল। নে ভাত নে। আমি কোনো রকম উঠে বসলাম। তারপর আস্তে আস্তে খেতে লাগলাম। পরদিন আবার কাজে লেগে পড়লাম, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে আমাকে কাজ বেশি করাইছে। জিজ্ঞেস করলে বলে গতকাল কাজ করি নাই, সেগুলো করাচ্ছে। এভাবে যে রাত 11টা পর্যন্ত কাজ করিয়ে আমাকে ছুটি দিল। তারপর ঘরে এসে কখন গভীর রাত হবে তার অপেক্ষা করতে লাগলাম। আজকে পালাবো বলে মন স্থির করেছি। এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। যে করেই হোক আজকে পালাতে হবে। কিন্তু ভয় হচ্ছে, যদি ওরা ধরা পড়ে যায় তাহলে তো আর বাঁচিয়ে রাখবে না। দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে এলো। চারদিকে শুনশান নীরবতা। সবাই গভীর ঘুমে মগ্ন। আমি গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলাম, যাতে কেউ টের না পায়। আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে এলাম। তারপর এদিক ওদিক ভালো করে তাকিয়ে গেটের দিকে এগিয়ে যেতে লাগলাম। গেটের কাছে এসে দেখলাম দারোয়ান দুজনে বেঘরে ঘুমাচ্ছে। গেটে তালা মারা, চাবিটা দারোয়ানের কোমরে আটকানো। এখন কি করি? যদি চাবিটা নিতে গিয়ে দারোয়ানের ঘুম ভেঙে যায় তাহলে আমি শেষ। চাবি না নিলে আমি পালাবো কিভাবে? কাঁপা কাঁপা হাতে দারোয়ানের থেকে চাবিটা নিতে যাব, তখনই ওর ঘুম ভেঙে যায়। এই তুই এখানে কি? পালানোর ধান্দা, তাই না? আমার হাত ধরে। ওর আওয়াজ শুনে আরেকজনের ঘুম ভেঙে গেল। আজকে তুই শেষ, শালা পালানোর মজা বুঝবি এখন। আমি জোরে জোরে হ্যাঁচকা মেরে আমার হাত ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে গেলাম। পাশে থাকা ইটের খামাল থেকে 2টা ইট নিয়ে দুজনের মাথায় গায়ের সমস্ত শক্তি দিয়ে আঘাত করলাম। সাথে সাথে ওদের দুজনের মাথা ফেটে চচ্চির হয়ে গেল। একটা আ করে চিৎকার দিয়ে দুজনে অজ্ঞান হয়ে গেল। আমি আর দেরি না করে চাবিটা দিয়ে তালা খুলে
বাইরে থেকে তালা মেরে চাবিটা রাস্তার ধারে ফেলে দিয়ে দৌড়াতে লাগলাম, কারণ ওদের চিৎকার হয়তো সবার ঘুম ভেঙে গেছে, আবার আমাকে ধরতে আসবে তাই। এভাবে দৌড়াতে আমি হাঁপিয়ে গেলাম। রাস্তা পুরো ফাঁকা, কোনো গাড়ি নাই, মানুষ নাই। অনেকক্ষণ দৌড়ানোর পর একটা চেয়ারে বসে পড়লাম, হাঁপাতে লাগলাম। এই অত্যাচার জীবন থেকে বের হতে পেরেছি, তাই খুবই খুশি লাগছে। হঠাৎ কারো চিৎকার শুনতে পেলাম, আমাকে ছেড়ে দাও, তোমরা যা চাও তাই দিব। একটা পুরুষের কণ্ঠ, মনে হয় খুব বিপদে পড়েছে। আমি কণ্ঠটা অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম কয়েকটা ছেলে একটা লোককে ঘিরে ধরে আছে, সবার হাতে ছুরি। আমার লোকটার প্রতি মায়া হলো। এদিক ওদিক তাকিয়ে একটা বাঁশ ভাঙা দেখতে পেলাম। বাঁশটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে গেলাম। গিয়ে প্রথমে একটা ছেলের মাথায় বাড়ি দিলাম, এক বাড়ি। সাথে সাথে ছেলেটা রাস্তায় লুটিয়ে পড়ল। এই তুই কে রে? ওনাকে এভাবে ধরেছিস কেন? ছেড়ে দে। ছাড়বো না, কি করবি তুই? সাথে সাথে ছেলেটাকে মুখে বাড়ি দিলাম। এভাবে ওদের সাথে মারামারি শুরু হয়ে গেল। হঠাৎ একটা ছেলে আমার হাতের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল। সাথে সাথে আমার হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। আমার সেই রাগ উঠে গেল। ছুরিটা বের করে দিলাম ছেলেটির পেটে ঢুকিয়ে। সাথে সাথে ছেলেটা লুটিয়ে পড়ল। বাকি ছেলেগুলো ভয়ে দৌড়ে পালালো। আপনি ঠিক আছেন তো? তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজ তুমি আমার প্রাণ বাঁচালে। এটা আমার কর্তব্য। বাবা, তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। গরিবের রক্ত পড়লেও সমস্যা নেই। চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, ঠিক আছে। আরে চলো তো। জোর করে গাড়িতে তুলল। ডাক্তারের কাছে গিয়ে ভালো করে ব্যান্ডেজ করিয়ে দিল। আচ্ছা, আমি আসি। তুমি থাকো কোথায়? এত রাতে একা একা যাবে কোথায়? আমার থাকার জায়গা ফুটপাত, ঘুমাই খোলা আকাশের নিচে। মানে? আমি টুকাই, যাকে বিত্তবানরা বলে রাস্তার কুকুর। আমি আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ করার কি আছে বলেন। আর আমার নোংরা হাত ধরে আপনার হাত নোংরা করেন কেন? বাবা, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। আমি একাই থাকি। না আঙ্কেল, আমি খোলা আকাশের নিচে ভালো আছি। বাবা, এমন করো না, আমার সাথে চলো। না, তা কি করে হয়? তোমার বাবা হিসেবে বলছি, আমার সাথে চলো। এভাবে অনেকক্ষণ জোড়াজোড়ি করার পর রাজি হতে হলো। অমনি তো এক কথায় অনর আমাকে নিয়ে যাবেন। অমনি বড়লোক হয়ে আমার মনোবাসনা টোকাইকে ওনার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছেন। মনে হয় লোকটা খুব ভালো মনের। ওনার সাথে গাড়িতে উঠলাম। অমনি গাড়ি চালাচ্ছেন, আমি বসে বসে ওনার চালানো দেখছি। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় বাড়ির সামনে। নামো। আমি বের হয়ে হাঁ করে তাকিয়ে আছি। কত সুন্দর বাড়ি। এভাবে তাকিয়ে থাকবে নাকি ভেতরে যাবে? এটা আপনার বাড়ি? হ্যাঁ। আঙ্কেল, আমার মতো রাস্তা ছেলের এরকম বাড়িতে থাকা মানায় না, আমি বরং যাই। এত বেশি বুঝো কেন? আর আজ থেকে নিজেকে কখনো রাস্তার ছেলে বলবে না। এখন ভেতরে চলো। তারপর ওনার সাথে ভেতরে গেলাম। আমি চারদিকে ঘুরে দেখতেছি, কত সুন্দর একটা বাড়ি। আমার মতো টুকাই এত সুন্দর বাড়িতে থাকতে পারবে ভাবতে পারি নাই। আমার সাথে আসো। ওনার পিছে পিছে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। একটা রুমের দরজা খুলে দিল। এখানে তুমি থাকবে, এই পাশেরটা আমার রুম। কোনো কিছু লাগলে আমাকে ডাক দিও। আমি মাথা নাড়ালাম। তারপর আঙ্কেল আমাকে রুমের ভিতরে ঢোকালো। রুমে বাতি জ্বালালো। আমি হাঁ করে রুমটা দেখতেছি। কত সুন্দর রুম। আর পুরো রুমে একটা সুন্দর স্মার্ট ছেলের ছবি লাগানো। আঙ্কেল, পেশাবখানাটা কোথায়? এটাকে পোশাকখানা বলো না, টয়লেট বলো। ওই একই হলো, আমার খুব পাইছে। ওই তো। রুমের ভিতরে আরো একটা রুম। এটাই তোমার পোশাকখানা। সুন্দর। আর এত বড় পেশাবখানা থাকে নাকি? হ্যাঁ, এখন যাও। পেশাব কর্ম কোথায়? ওই যে কমেটে। এখন কথা না বলে যাও তো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর ভয়ে ভয়ে ভিতরে গেলাম। আঙ্কেল বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমার খুব ভয় করতেছে। ভয় নেই, আমি আছি তো।
তারপর কোনো রকম সেরে বের হয়ে গেলাম। হাত মুখ ধুয়েছো? এখানে ট্যাব আছে নাকি হাত ধুবো? সবাই আছে। তারপর আঙ্কেল ভিতরে ঢুকে কি একটা ছেড়ে দিল, সাথে সাথে পানি পড়তে লাগলো। এত পরিষ্কার পানিগুলো কোন খালের? এগুলো খালের পানি না, এগুলো ফিল্টার করা পানি। ফল্টার? এটা কি আবার? আস্তে আস্তে সব বুঝতে পারবে। এখন হাত মুখ ধুয়ে নাও, খাবার খাবে। আচ্ছা। তারপর হাত মুখ ধুয়ে ওনার সাথে নিচে আসলাম। একটা বড় টেবিলের কাছে এসে এখানে বসো। আমি মেঝেতে বসে পড়লাম। তুমি এখানে বসছো কেন? চেয়ারে বসো। চেয়ারে বসার অভ্যাস নাই, আমি এখানেই ঠিক আছি। তাহলে আমিও তোমার সাথে মেঝেতে বসবো। এই বলে আমার পাশে বসে পড়ল। এ রহিমা, টেবিলে খাবারগুলো মেঝেতে এনে দে। এ কি সাহেব, অন্যে মেঝেতে বসছেন কিল্লাই? আমরা ছোটবেলায় এভাবে মেঝেতে বসে খেতাম, আজ খেতে ইচ্ছে করছে। তারপর মেঝেতে খাবার এনে দিল। আঙ্কেল আমার সামনে একটা প্লেট দিল, তারপর প্লেটে ভাত আর মাংস বেড়ে দিল। এগুলো দেখে আমার জিভে জল চলে আসলো। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? জীবনে এই প্রথম কেউ আমাকে আদর করে খাওয়াচ্ছে। ছোট থেকেই সবার লাথি খেয়ে বড় হয়েছি, যেদিকে যেতাম সবাই ধুর ধুর করত। একটাই কারণ, আমরা টোকাই। আজকে থেকে কেউ তোমাকে টোকাই বলতে পারবে না, তুমি আমার ছেলে। আপনি খুব ভালো মানুষ। হয়েছে, এখন খাওয়া শুরু করো। খাওয়া শুরু করলাম, এমনভাবে খাচ্ছি যেন 1 বছর খাইনি। আঙ্কেল যে আমার দিকে তাকিয়ে আছে আমি খেয়াল করিনি, তাই একটু লজ্জা পেলাম। এত লজ্জা পেতে হবে না, ভালো করে খাও, যা মন চাইবে খাবে। খাওয়া শেষ করে আমি প্রতিদিনের ন্যায় হাতটা পরনে থাকা গেঞ্জিতে মুছে নিলাম। এ কি, তুমি হাত গেঞ্জিতে মুছতেছো কেন? হাত পরিষ্কার করতেছি। হাত এভাবে পরিষ্কার করে নাকি? হ, আমরা তো খাওয়ার পর এভাবেই পরিষ্কার করি। পাগল ছেলে। এ রহিমা, হাত ধোয়ার জন্য পানি আন। তারপর একটা বাটিতে করে পানি আনলো। এখন এখানে হাত ধুয়ে নাও। হাত ধুয়ে নিলাম। তারপর আঙ্কেলের সাথে উপরে চলে আসলাম। একা থাকতে পারবে তো? পারবো, কিন্তু বাতিটা তো জ্বালিয়ে রাখেন। আচ্ছা তাহলে ঘুমাও, আমি পাশের রুমেই আছি। আচ্ছা। তারপর আঙ্কেল চলে গেল। আমি রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। রুমের মাঝখানে একটা বড় খাট। আমি মেঝেতে শুয়ে পড়লাম, কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরদিন এই উঠো। আঙ্কেলের ডাক শুনে ঘুম ভাঙলো। তুমি এখানে কেন ঘুমাচ্ছ? কোথায় ঘুমাবো? খাটে ঘুমাবে আর কি। এত উপরে কেউ ঘুমায় নাকি? হ্যাঁ, আজ থেকে খাটে ঘুমাবে। ভয় করে তো, যদি পড়ে যাই। পড়বে না। আচ্ছা, বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসো। ওইটা একটু ছেড়ে দিন, পানি পড়েছে এটা। তারপর আঙ্কেল গিয়ে ছেড়ে দিল। এটা নাও। এইটা দিয়ে কি করব? ব্রাশ করবে এভাবে। এটা করে কি হবে? দাঁত পরিষ্কার হবে। আচ্ছা। তারপর আমি আঙ্কেলের কথা মতো করতে লাগলাম। এগুলো খাওয়া যাবে? না, এগুলো ফেলে দিয়ে কুলি করে নাও। তারপর কুলি করে নিলাম। হাত মুখ ধুয়ে আঙ্কেলের সাথে নিচে আসলাম। চেয়ারে বসে পড়ো। একটা চেয়ার টেনে বসিয়ে দিল। কিছুক্ষণ পর খাবার আনলো। কত মজার মজার খাবার। খাওয়া শেষ করে চলো তোমার কাপড় বের করে দিই, গোসল করে নতুন কাপড় পরবে। এখানে খাল আছে? না, কেন? তাহলে গোসল কোথায় করব? তোমার রুমের বাথরুমে। ওখানে কিভাবে করে? আসো, দেখাই দিচ্ছি। তারপর উনি আমাকে বাথরুমে নিয়ে আসলো। কি একটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ওপর থেকে পানি পড়তে লাগলো। পানিগুলো ওপর থেকে কেমনে আসতেছে? ঝর্ণা থেকে। এখন এটার নিচে দাঁড়িয়ে গোসল করো। আঙ্কেলের কথা মতো করতে লাগলাম। গোসল করা শেষে আঙ্কেল একটা তোয়ালে দিয়ে মাথা মুছে দিল। তারপর রুমে এসে একটা বড় বাক্স থেকে কাপড় বের করে দিল। এগুলো পরে নাও। এত সুন্দর কাপড় আমি পরব? হ্যাঁ, এই আলমারিতে যত কাপড় আছে সব তোমার। তারপর শার্ট আর প্যান্ট পরে নিলাম। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আমি নিজের দিকে ভালো করে দেখতে লাগলাম। আচ্ছা চলো, তোমাকে নিয়ে ছাদে যাই। তারপর ওনার সাথে ছাদে চলে আসলাম। ছাদটা দেখে আমি হা হয়ে গেছি। কত রকমের ফুল গাছ। চলো ওখানে বসি। একটা দোলনায় বসে পড়লাম। আঙ্কেল আমার পাশে বসেছে। আঙ্কেলের মতো ভালো মানুষ
জীবনে একটাও দেখিনি। আমার মতো রাস্তার কুকুরের জন্য কত কিছুই না করছেন। নিজ হাতে গোসল করিয়ে দিচ্ছেন, কত ভালো ব্যবহার করছেন। আচ্ছা, তোমার নাম কি? কেউ বলে টোকাই, কেউ বলে রাস্তার কুকুর, আবার কেউ বলে ফকিরের বাচ্চা, কেউ বলে কীট পতঙ্গ, আবার আমার টোকাই বন্ধুরা বলে আসিফ। আচ্ছা, তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? কে আমার বাবা, কে আমার মা, আর কে আমার ভাই বোন কিছুই জানি না। শুধু জানি আমি রাস্তার কুকুর। ছোট থেকে কিভাবে বড় হয়েছো? শোনো তাহলে, একে একে সব বলে দিলাম। দেখলাম আঙ্কেলের চোখ দিয়ে পানি পড়ছে। তুমি এত কষ্ট সহ্য করেছো, মানুষ তোমাদের সাথে এরকম অন্যায় কেমনে করতে পারে? মানুষ সবই পারে, পয়সাওয়ালাদের বুকে টেনে নিতে পারে, ছোট লোকেদের অবহেলা করতে পারে। আসলে আমরা মানুষ যা বড়ই খারাপ। না আঙ্কেল, আপনি খুব ভালো। তোমাকে আমি এমনভাবে তৈরি করব যাতে মানুষ তোমাকে সম্মান করে। আচ্ছা আঙ্কেল, আমাকে যেই রুমে থাকতে দিলেন ওখানে যে ছবিগুলো আছে ওগুলো কার? ওটা আমার ছেলে। আপনার কেউ নেই বলছেন না? ছিল, কিন্তু এখন নাই। মানে? এক সময় আমার সব ছিল, বউ ছিল, রাজপুত্রের মতো একটা ছেলেও ছিল। রুমে যার ছবি দেখছো ওইটা আমার ছেলে। তারা এখন কোথায়? ওই যে দূর আকাশের তারা হয়ে গেছে। আমি কিছুই বুঝতেছি না। আজ থেকে 26 বছর আগে আমার বিয়ে হয়। মেয়ে রূপে গুণে সুন্দরী থাকায় আমিও না করলাম না। বিয়ের 1 বছর পর আমাদের কোল আলো করে একটা ছেলে সন্তান আসলো। ফলে সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। ছেলের নাম রাখলাম রায়ান। আমাদের পরম আদর যত্নে ছেলে বড় হতে লাগলো। আস্তে আস্তে আমাদের ছেলে হাঁটা শিখলো, তারপর কথা বলা। এভাবেই ছেলেটা যখন 6 বছরে পা রাখলো তখন তাকে স্কুলে ভর্তি করালাম। আমাদের রাজপুত্রকে নিয়ে আমাদের সুখে দিন কাটতে লাগলো, কিন্তু সে সুখ বেশি দিন থাকলো না। আমাদের ছেলে যখন 18 বছরে পা রাখে তখন আমার স্ত্রী হত্যা করে আমার কিছু শত্রু। তখন থেকেই আমার পরিবারের দুঃখ নেমে এলো। আমি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রাখছিলাম, কিন্তু আমার ছেলেটা খুব ভেঙে পড়েছে। সারাদিন রুমের মধ্যে বসে বসে চোখের জল ফেলে। এভাবে 6 মাস চলে গেল। তারপর ছেলেটার পরিবর্তন হতে লাগলো। মুখের সেই হাসিটা আর নাই। সকালে কোথায় যেন চলে যায় আর ফিরে একদম রাতে। একদিন রাতে ফিরে, আব্বু, আব্বু। কি হয়েছে বাবা? চলো। কোথায়? গেলে দেখতে পাবে। ছেলেটার হাসি মাখা মুখ দেখে আমি না করতে পারিনি। ছেলে গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে আছি। ছেলেকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে গাড়ি থামলো। নামো। তারপর সে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। বাবা, দেখো তো চিনতে পারলো কিনা? এ তো করিম সাহেব। এ হচ্ছে আমার মায়ের খুনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। তোকে মাফ? তুই আমার ছেলেকে এ বয়সে মাছাড়া করেছিস, তোকে কোনোদিনই মাফ করব না। বস, একে কি এখন মেরে দেব? একে আমি নিজের হাতে মারবো। রিভলভার দাও। না, একে আমি নিজের হাতেই মারবো। না বাবা, আমি থাকতে তুমি কেন খুনি হবে? বলেই ওর বুকে গুলি চালান করে দিল। এভাবে 5টা গুলি করে ওর বুক জালি জালি করে দিল। লাশটা মাটিতে পুঁতে ফেল। ওকে বস। তারপর আমরা বাসায় চলে আসলাম। এভাবে আমার ছেলে আন্ডারগ্রাউন্ডের ডন হয়ে গেল। দেখতে দেখতে 5টা বছর চলে গেল। আবারও আমার ছেলের মুখে হাসি দেখতে পেলাম। আমার ছেলের নাম শুনলেই বড় বড় সন্ত্রাসের মনে আতঙ্ক ছড়াতো, কিন্তু 1 বছর আগে আমার ছেলেকেও পরপারে পাঠিয়ে দিল। বাঁচাতে দিল না আমার ছেলেকে, পুরো পরিবারকে নিঃস্ব করে দিল। 5 বছর আগে স্ত্রীকে হারালাম, 5 বছর পর আমার ছেলেকে কেড়ে নিল। এগুলো বলতে বলতে আঙ্কেল কান্নায় ভেঙে পড়েন। এতক্ষণ ওনার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। আমিও নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার চোখ দিয়েও অনর্গল পানি পড়তে লাগলো। আঙ্কেল, এভাবে কাঁদবেন না প্লিজ। ওনার চোখের পানি মুছে দিয়ে বললাম, বাবা, তুই কি আমার রায়ান হবে? আমার ছেলের অভাবটা পূরণ করবি? হ্যাঁ, আমি আপনার রায়ান হব। অমনি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা। কি? আবার বল। বাবা। সত্যি মনে হচ্ছে আমি আমার ছেলেকে জড়িয়ে ধরলাম। এভাবে কেঁদো না তো, আর কাঁদবে না। আচ্ছা বাবা, আমার একটা কথা রাখবি? বলো। তুই আমার ছেলের খুনিদের শাস্তি দিতে পারবি? বল, পারবি? হ্যাঁ পারবো। তোমার ছেলে মানে আমার ভাই
আমার ভাইয়ের খনিকে আমি নিজের হাতে শেষ করব। আজ থেকে তুই আমার রায়ান। হ্যাঁ। এখন থেকে তোকে গাড়ি চালান, অস্ত্র চালানোর থেকে শুরু করে সব কিছুই শেখানো হবে। তোকে যারা রাস্তার কুকুর বলেছে তাদের তুই দেখিয়ে দিবি তুই কি জিনিস। তুমি আমাকে সব কিছু শেখাও। আচ্ছা, এখন নিচে চল। আচ্ছা। এভাবে 1 মাস চলে গেল। এতদিনে আঙ্কেলের আদর যত্নে ভুলে গেছি যে আমি রাস্তার ছেলে। এক সময় আমি রাস্তায় থাকতাম। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো আদর করে। এই 1 মাসে আমি পুরো তৈরি, সব কিছু শিখে নিয়েছি, কিন্তু লেখাপড়াটা হয়নি। এখনো নিজের নামটাই লিখতে জানি না। আচ্ছা, তোকে লেখাপড়া শেখানোর জন্য বাসায় মাস্টার রেখে দিলে কেমন হয়? এই বয়সে লেখাপড়া? শেখার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই। আচ্ছা, তুমি যা ভালো বুঝো। পরদিন থেকে আমার পড়ালেখা শুরু। আমার মতো রাস্তার ছেলে পড়াশোনা করতে পারবে কখনো ভাবিনি। একদিন। চল। কোথায়? গেলেই দেখতে পারবি। আচ্ছা। গাড়িতে বসলাম, গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। উনি যেদিকে যেতে বলছে আমি ওদিকেই যাচ্ছি। একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামাতে বললেন। গাড়ি থেকে নেমে আমি তো হাঁ হয়ে গেলাম, কারণ গেটের কাছে 4 জন AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, আমরা কোথায় আসছি? ভেতরে চল আগে। গেটের কাছে যেতেই লোকগুলো বাবাকে সালাম দিল, তারপর গেট খুলে দিল। আমি চুপচাপ হাঁটছি। বাড়ির ভেতরে ঢুকে আমি আরও অবাক হলাম। অনেকগুলো লোক রাইফেল হাতে দাঁড়িয়ে আছে। আমরা কোথায় এসে পড়েছি? কিছুক্ষণ পর বুঝতে পারবি। সবাই বাবাকে সালাম দিল, তারপর সোফাতে বসলেন। এখানে বস। আমিও বাবার পাশে বসে পড়লাম। তোমরা সবাই কাছে আসো। তারপর লোকগুলো আমার চারপাশে ঘিরে দাঁড়ালো। তোমাদের যে জন্য আবার এখানে ডাকছি। জি বলেন স্যার। আমি জানি আমার ছেলে মারা যাওয়ার পর তোমরা সবাই বেকার বসেছিলে, অন্য কারো হয়ে কাজ করোনি, কারণ তোমরা আমার ছেলেকে ভালোবাসতে। স্যার, আমাদের বসকে যে মেরেছে, শুধু তার একবার খবর পাই তাকে আমরা শেষ করে দেব। আচ্ছা, তোমরা কি আবার আমার ছেলের হয়ে কাজ করবে? স্যার, আমাদের বস তো নাই। আপনার ছেলে কোথা থেকে আসলো? আমার পাশে যে বসে আছে সে আমার ছেলে, দ্বিতীয় রায়ান। তোমাদের আন্ডারগ্রাউন্ড চালাবে। স্যার, আপনার তো একটাই ছেলে। হ্যাঁ, এটাও আমার ছেলে। তোমরা কি তার সাথে কাজ করবে? স্যার, আপনি বললে আমরা আমাদের জীবনটাই দিয়ে দিতে পারি, কারণ আপনারাই আমাদের অভিভাবক। আমি চুপচাপ শুনে যাচ্ছি। তাহলে এটা রায়ানের রাস্তা না? তোমরা ওকে রায়ানের মতো সাহায্য করবে? ওকে স্যার, আমাদের নতুন বসকে আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য করব। রাজি? জি স্যার। তুমি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। আর এ নাও তোমাদের সবার 2 মাসের বেতন। স্যার, আমরা তো কাজ করিনি, তাহলে বেতন কেন নেব? আমি দিচ্ছি তাই নিবে। আচ্ছা, আপনারা মোট কয়জন আছেন? এই তো 40 জন স্যার। আচ্ছা, কালকে সবার সাথে পরিচয় হয়ে নিব। আজ আসি। তারপর সবাই সরে দাঁড়ালো। ওখান থেকে বাসায় চলে আসলাম। পরদিন বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে চলে গেলাম আস্তানায়। আমি যাওয়ার সাথে সাথে সবাই সরে দাঁড়ালো। আমি গিয়ে সোফায় বসলাম। রাজীব আমার কাছে আসলো। স্যার, কি খাবেন? কিছু খাবো না। তোমরা সবাই কেমন আছো? ভালো। এখানে সবাই আছে? জি স্যার। সবার পরিচয় বলো। তারপর একে একে সবাই পরিচয় দিল। আচ্ছা, এখন সবাই শপথ গ্রহণ করো। কি রকম শপথ স্যার? আমি যা বলবো তোমরাও তাই বলবে। ওকে স্যার। আমি এই কথায় অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে যত বড় বাধাই আসুক কখনো ছেড়ে যাব না। সব সময় নিজের মনে করে কাজ করব, কখনো বেইমানি করব না। সবাই সেভাবে শপথ করলো। ভালো, কখনো বেইমানি করবে না। বেইমানির ফল ভালো হবে না। দরকার হলে নিজের জীবন দিয়ে দেব, তবু বেইমানি করব না। তোমারাই তো আমার ভরসা। আমরা রায়ান স্যারের সাথে 3 বছর ধরে কাজ করে আসছি। স্যার আমাদের নিজের ভাইয়ের মতো করে দেখতো। খুব ভালো মনের মানুষ ছিলেন উনি। আচ্ছা, রায়ান কিভাবে খুন হয়? তখন আমরা সবাই ঈদের ছুটি কাটাচ্ছিলাম। হঠাৎ একদিন স্যারের বাবার ফোন আসে আমার কাছে। আমি ফোন রিসিভ করার সাথে সাথে আঙ্কেলের কান্নামাখা কণ্ঠে শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি হয়েছে? আমার রায়ান। স্যারের কি হয়েছে? আমার রায়ানকে যারা মেরে বাড়ির সামনে রেখে গেছে। তখন আমি আকাশ থেকে পড়লাম।
এরকম একটা কথা শুনবো কখনো ভাবিনি। স্যার এসব কি বলছেন? তোমরা তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ স্যার। তারপর আমি সবাইকে ফোন করে জানিয়ে দিলাম। সবাই স্যারের বাড়িতে চলে গেলাম। বাড়িতে দেখলাম অনেক পুলিশ আর অনেক বড় বড় নেতা স্যারের মৃতদেহর চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। আঙ্কেল লাশের পাশে বসে আছে। আমাদের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। আমাদের স্যার এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো কল্পনাও করতে পারি নাই। স্যার মৃত্যুতে অনেক দুর্নীতিবাজ আর নরপশু খুশি হয়েছে, কারণ তাদের ধমকিয়ে রাখার মতো আর কেউ নেই। হঠাৎ স্যার মৃতদেহের সাথে পলিথিন দিয়ে মরানো কিছু একটা চোখে পড়ল। আমি গিয়ে ওটা নিলাম। পলিথিনের ভিতর একটা কাগজটা বের করে পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল, তোর ছেলেকে তো উপরে পাঠিয়ে দিলাম, আমার সাথে টক্কর নেওয়ার মজা বুঝিয়ে দিলাম। শুধু এইটুকুই লেখা ছিল। এগুলো শুনতে শুনতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। রাজীবের চোখ দিয়েও দেখতেছি অনবরত পানি পড়ছে। আচ্ছা, তোমাদের স্যারের শত্রু কে কে? শত্রু তো অনেক আছে, কিন্তু কারো এত বড় বুকের পাটা হয়নি যে স্যার এর ক্ষতি করবে। বুকের পাটা হয়েছে বলেই তো তোমাদের স্যারকে মেরে দিল। আচ্ছা, তোমার স্যার যাদের সাথে লেনদেন করতো তাদের লিস্ট দাও। স্যারের মোবাইলটাতে অনেক প্রয়োজনীয় ফাইল আছে। মোবাইলটা কোথায়? আঙ্কেলের কাছে। ওটাতে স্যার যাদের সাথে লেনদেন করতো তাদের সব কিছু আছে। আচ্ছা স্যার, এখন আমাদের কাজ কি? এই শহরের টপ দুর্নীতিবাজদের সমস্ত ডিটেলস দেওয়া। ওকে স্যার, কালকে পেয়ে যাবেন। আর তোমরা কি তোমাদের স্যারের খুনিদের শাস্তি চাও? খুনিদের রক্ত চাই। এখন আমাদের প্রধান টার্গেট খুনিদের খুঁজে বের করা, তাই তোমাদের সকলের সাহায্য লাগবে। আমরা সবসময় আপনার সাথে আছি। তোমাদের সবার বেতন 5,000 করে বাড়ানো হলো। সবার মুখে হাসি রেখা ফুটে উঠল। বিকেলে বাসায় চলে আসলাম। এসে বাবার থেকে রায়ানের মোবাইলটা চাইলাম। বাবা মোবাইলটা দিয়ে দিল। মোবাইল বন্ধ হয়ে আছে। অনেক চেষ্টা করলাম কিন্তু খুলছে না, তাই চার্জে লাগাই দিলাম। কিছুক্ষণ পর অন করতে চাইলে অন হয়ে গেল, কিন্তু খুলেও কোনো লাভ হলো না। মোবাইল লক করা। রায়ান তো আর নাই যে লক খুলে দিবে। অনেক ভেবে চিনতে একটা উপায় মাথায় আসলো। মোবাইল থেকে মেমোরি আর সিম কার্ডটা খুলে আমার মোবাইলে ঢোকালাম। সাথে সাথে ওর মেমোরিতে থাকা কিছু ছবি আর মোবাইল নাম্বারগুলো চলে আসলো, কিন্তু তেমন কোনো কিছুই পেলাম না। পরদিন। স্যার, এই নিয়ে ডিটেলস। আচ্ছা, রায়ানের প্রধান শত্রু কে কে ছিল? সাইফ রহমান একজন মাদক কারবারি ছিল আর শিশু পাচার করত। স্যার ওকে দমিয়ে রেখেছিল, কিন্তু স্যার মারা যাওয়ার পর আবার সক্রিয় হয়ে ওঠে। এই কথা শুনে আমার পাচার হয়ে যাওয়ার কথাটা মনে পড়ে গেল। আমাকে কাজের নামে পাচার করে দিয়েছিল। সাথে সাথেই মনের মধ্যে এক ধরনের তেজ চলে আসলো। আচ্ছা চলো, এক জায়গায় যাব। কোথায় স্যার? অনেক অসহায় মুক্তির পথ চেয়ে বসে আছে, আজ তাদের মুক্ত করব। তারপর গাড়িতে গিয়ে উঠলাম। আমার গাড়িতে রাজীব আর অন্য 2টা গাড়িতে ওরা। আমি যেদিকে বলছি ড্রাইভার সেদিকেই যাচ্ছে। 1 ঘন্টা পর পৌঁছে গেলাম। রাজীব বের হয়ে দরজা খুলে দিল। স্যার, এটা তো ইটের ভাটা। এখানেই অসহায় গরিব ছেলেদের কাজের নাম করে পাচার করে দেওয়া হয়। সবাই আসো। কারা আপনারা? আমরা কি সেটা বুঝতে পারবি? গেট খোল। খোলা যাবে না, বাহিরে কেউ প্রবেশ নিষেধ। আমাদের কাছে নিষেধ বলতে কিছুই নেই। খুলবি নাকি উপরে চলে যাবি? খুলবো না, অনুমতি ছাড়া। এটাকে উপরে পাঠিয়ে দে। বলতেই একজন কর্মী গুলিবদ্ধ করে দিল। সাথে সাথেই আরেকজন ভয় পেয়ে গেট খুলে দিল। স্যার, আমারে মাইরেন না। সর সামনে থেকে। তারপর সবাই ভিতরে গেলাম। কারা আপনারা? তোদের জম। আপনাদের ঢুকতে দিল কে? কেউ দেয়নি, আমরা ঢুকছি। তোদের বসকে খবর দে, বলবি তার সাথে দেখা করতে এসেছে। দেখা করতে হলে বাইরে যান। সাথে সাথে রাজীব দিল এক খুশি খেয়ে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। অন্য ছেলেগুলো মারার জন্য এগিয়ে আসলে আমি আমার লোকেদের ইশারা করে দিলাম। সাথে সাথেই অ্যাকশন শুরু। আমার আর কষ্ট করে হাত লাগাতে হলো না, সবাইকে মেরে শুয়ে দিল। এতক্ষণে সবাই চলে আসলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এই কারা আপনারা? আরে বস, আমি তো আপনাকেই খুঁজছিলাম। আপনাদের তো চেনা চেনা লাগছে। আমি সেই আসিফ, যাকে তোরা এখানে দিনের পর দিন অত্যাচার করেছিস। চিনতে পারছিস? আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। তুই রাতের আধারে পালিয়েছিলি দারোয়ানকে মেরে?
শালারে কয়েকটা ভিটামিন দাও বলতেই শুরু। বস তো আবুল হয়ে গেছে, কি হচ্ছে তার সাথে। 2টা চেয়ার নিয়ে আসো। তারপর চেয়ার নিয়ে আসলো। একটাতে আমি বসে পড়লাম, অন্যটাতে ওকে ধরে বসালো। তোর দিন এখানেই শেষ। অসহায়দের অনেক অত্যাচার করেছিস, এখন তার শাস্তি ভোগ করবি। এতদিন এই মানুষগুলোকে বিনা পয়সায়ও গাধার মতো কাজ করিয়েছিস। আমাকে মাফ করে দেন। মাফ? তোকে তোকে মাফ করলে এই অসহায়দের মনে শান্তি পাবে না। সবাই শোনেন, আজ থেকে আপনারা সবাই মুক্ত। আপনাদের আর কেউ অত্যাচার করতে পারবে না। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। আপনারা কি আপনাদের মনের জ্বালা মেটাতে চান? আপনাদের অত্যাচারের বদলা নিতে চান? হ্যাঁ। তাহলে আসুন, একে গণধোলাই দিন, মারতে মারতে শেষ করে দিন। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই এসে গণধোলাই দিতে লাগলো। যে যেভাবে পারছে সেভাবেই মারতেছে। এক সময় বেচারা জ্ঞান হারিয়ে ফেলল। রাজীব, দেখো তো বেঁচে আছে কিনা। জি স্যার, বেঁচে আছে। ওকে মেডিকেলে ভর্তি করিয়ে দাও। তারপর দুজনে ওকে মেডিকেলে নিয়ে গেল। আপনারা সবাই মুক্ত। সবাই নিজ নিজ বাসায় চলে যান। সবাই তো খুব খুশি। আচ্ছা, এখানে রতন আছে? জি আছে। এদিকে আয়। তারপর রতন আসলো। আপনারা সবাই ব্যাগপত্র গুছিয়ে নিন। কেমন আছোস? ভালো। কিরে, ভয় পাচ্ছিস কেন? আমি তোর সেই আছি। আপনি এত ভয়ঙ্কর কেমনে হলেন? সে অনেক কথা। রাজীব, এখানে একটা ফ্যাক্টরি বানালে কেমন হয়, যেটাতে অসহায়দের কর্মসংস্থান সৃষ্টি হবে? হ্যাঁ স্যার, ভালো হয়। তাহলে কাজ শুরু করে দাও। কালকে থেকে শুরু। ওকে স্যার। আচ্ছা চলো যাওয়া যাক। রতন, চল আমার সাথে। রতন চুপচাপ হাঁটতে লাগলো। গাড়িতে উঠে বসলে আমিও উঠলাম। তারপর আস্তানায় চলে আসলাম। এটা আপনার বাড়ি? আমার না, এগুলো সব একজন দয়ালু বাবার। কত সুন্দর বাড়ি। ভেতরে চল। তারপর ভেতরে গিয়ে বসলাম। রতন, আমার সাথে কাজ করবি? কাজ? এগুলো তো আমি পারি না। শিখিয়ে নেব। তোমাদের দলে আরো একজন যুক্ত হয়েছে, ওকে তোমরা শিখিয়ে নেবে। ওকে স্যার। আচ্ছা, আমি যাই। রতনকে একটা রুম দেখিয়ে দাও। তারপর বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই বাবা এসে দরজা খুলে দিল। তুমি কষ্ট করে খুলে দিলে কেন? খালাম্মা কই? আমি এখানেই ছিলাম তাই। আয় ভেতরে আয়। ভেতরে ঢুকলাম। জানো আজকে কি করেছি? কি? তারপর বাবাকে সব খুলে বললাম। খুব ভালো করেছিস। আচ্ছা খেতে আয়। ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এভাবেই 4-5 দিন চলে গেল। স্যার, সাইব রহমানের ডিটেলস পেয়ে গেছি। বর্তমানে অমুক জায়গায় আছে। তাহলে কালকে ওকে তুলে আনবো। স্যার, সম্ভব না। ওকে অনেক লোক ঘিরে রাখে। এতগুলো লোকের সামনে ওকে তুলে আনা সম্ভব না। জীবনের রিস্ক আছে। রতন, এদিকে আয়। জি বলেন। তোকে একটা কাজ করতে হবে। বলেন। সাইব রহমান এখন যে বাড়িতে আছে, বাড়িটার সামনে তুই ভিক্ষুক সেজে বসে থাকবি। আর ও কখন বাড়ি থেকে বের হয় দেখবি। পারবি তো? যদি ধরে ফেলে? পারবে না, সাবধানে কাজ করবি। সেরা কাপড়গুলো পরে নে। ওকে বের হতে দেখলে আমাকে জানাবি। আচ্ছা। আর 5 জন ওখানে ঘোরাঘুরি করবে, খুব সাবধানে, যাতে কেউ না দেখে। ওকে স্যার। আর ওদের কোথাও যেতে দেখলে ফলো করবে। তোমাদের কাজ কাল থেকে শুরু। পরদিন ওরা কাজে লেগে পড়ল। আমরা ওদের খবরের অপেক্ষায় বসে আছি। বিকেলের দিকে ফোন আসলো। স্যার, রতন বলছি। হ্যাঁ রতন, বল। তুমি ঠিক আছো তো? স্যার, এইমাত্র ওখান থেকে 5টা গাড়ি বের হলো। ওখানে সাইব রহমানকে দেখেছ? না স্যার। আচ্ছা ঠিক আছে। এভাবে আরো কয়েকদিন চলে গেল। স্যার, রহিম একমাত্র ফোন করে বলল ওনার বাড়িতে এসআই মনির ঢুকলো। এখানকার এসআই? জি। আচ্ছা, এসআই কখন বের হয় জানাতে বলো। ওকে। এখনও তেমন কোনো সুযোগ পেলাম না। সালা খুব সেফটি করে চলে। হঠাৎ একদিন রহিম ফোন করলো, স্যার তাড়াতাড়ি হাইওয়েতে এসে দাঁড়ান, সাইব রহমান এই দিক দিয়ে যাচ্ছে, আমরা তাকে ফলো করছি। আজকে চরম সুযোগ এসেছে। ওকে, আসতেছি। তুমি প্রতি মিনিটে মিনিটে খবর জানাও। ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি চলো হাইওয়ে থেকে। সবাই সব কিছু নিয়ে রেডি হও। তারপর বেরিয়ে পড়লাম।
গাড়ি ঝড়ের গতিতে চলছে। আমি রহিমকে ফোন দিলাম। এখন কোথায় আছে? অমুক জায়গায় স্যার। আপনারা কোথায়? আমরা হাইওয়েতে চলে আসছি। স্যার রাস্তা ব্লক করে দিন, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা। সবাই গাড়ি থেকে নেমে রাস্তার পাশে রাখা ইটবালিগুলো রাস্তাতে ফেলো, উঁচু করে স্তূপ করো। সবাই কাছে লেগে পড়লাম। এক সময় অনেক বড় স্তূপ হয়ে গেল। এটার উপর দিয়ে গাড়ি যেতে পারবে না। এখন সবাই চারদিকে লুকিয়ে পড়ো, যাতে সব দিক থেকে আক্রমণ করতে পারি। কথা মতো সবাই গাছের আড়ালে হলো। এখন সব কিছু ঠিক, শুধু পাখি খাঁচে আসার অপেক্ষা। রহিমকে ফোন দিলাম। হ্যাঁ রহিম, আর কত দূর? এই তো এসে পড়েছি। এখানে সব কিছু ব্যবস্থা করে ফেলেছি। আসলেই আক্রমণ শুরু। ফোন কেটে দিলাম। রাজীব, তুমিও লুকিয়ে পড়ো, ওরা চলে এসেছে। ওকে স্যার। তারপর সবাই উৎপেতে থাকলাম। কিছুক্ষণ পর কতগুলো গাড়ি দেখতে পেলাম। গাড়িগুলো বালির স্তূপের কাছে এসে থামলো। গাড়ি থেকে অস্ত্র হাতে কতগুলো লোক বের হলো। তাতে বুঝলাম এগুলো সাইফের লোক। আমি একটা গুলি করার সাথে সাথেই সবাই চারদিক থেকে আক্রমণ শুরু করলো। পিছন থেকে রহিমরা গাড়ি থেকে যেগুলো বের হয়েছে সবগুলো খতম। ওরা কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ শুরু। ওরাও আন্দাজে গুলি ছুটতে লাগলো। কোথাও পালাতেও পারছে না। সব দিক দিয়ে আমার লোক দাঁড়িয়ে আছে। এভাবেই সব লোককে শেষ করে দিলাম। দেখলাম আর কেউ বের হচ্ছে না। আমরা আস্তে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ সাইব রহমান হাতে একটা রিভলভার নিয়ে বেরিয়ে গুলি ছুড়তে লাগলো। আমি সবাইকে নিষেধ করে দিলাম যাতে কেউ গুলি না করে। ও গুলি ছুড়তে আমার আছে। আমরা একটু আড়ালে দাঁড়ালাম। পিছন থেকে রাজীব আস্তে আস্তে এসে ওকে একটা লাথি মেরে ফেলে দিল। সাথে সাথে ওর হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তারপর আমরা সবাই এগিয়ে গেলাম। আমি ওকে কলার ধরে দাঁড় করালাম। কারা আপনারা? আমার উপর হামলা করতেছেন কেন? আগে চল, তারপর বুঝতে পারবি। এতদিন অনেক দৌড়িয়েছিস। ওকে গাড়িতে তোল। তারপর আস্তানায় চলে আসলাম। ওকে চেয়ারের সাথে বাঁধা হলো। আপনারা কারা? আমি আপনাদের কি ক্ষতি করেছি? রায়ানকে চিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। আমি রায়ান। কি? রায়ান তো মরে গেছে। আর রায়ানের চেহারা একরকম না। না, রায়ান মরে নাই। আমি দ্বিতীয় রায়ান। এখন বল, রায়ানকে কে মেরেছে? আমি কিছু জানি না। বল বলছি। আমি জানি না। ভালোই ভালোই বলে দে। জানি না। ওকে থেরাপি দাও যতক্ষণ না স্বীকার করে। ওকে থেরাপি দিতে থাকো যতক্ষণ না মুখ খোলে। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি রাজীব। হ্যাঁ রাজীব, বলো। স্যার, ও তো মুখ খুলছে না। থেরাপি ভালো করে দিছো তো? জি স্যার। আচ্ছা, আজকে আর দিও না। ওকে স্যার। তারপর ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন, বল, রায়ানকে কে মেরেছে? আমি কিছু জানি না। চাবাটিটা নিয়ে আসো তো, হাতের আঙুলগুলো কেটে নেই। কিছুক্ষণ পর চাবাটি এনে হাতে দিল। বল, কে মেরেছে? আমি জানি না। আচ্ছা, তাহলে হাতের আঙুল কেটে দিচ্ছি। তোকে তিলে তিলে মারবো। ভালোই ভালোই বলে দে। বল, কে মেরেছে? আমি জানি না। এই, ওর হাত টেবিলের উপর রাখ। তারপর হাতটা টেবিলের উপর রাখলো। ও সারানোর জন্য ছোটাছুটি করছে। আমি চাবাটিটা উপরে তুলে যখনই হাত আর আঙুল বিচ্ছেদ করতে যাব তখনই। বলছি। কি বলতি? রায়ানকে আমি মেরেছি। আগে স্বীকার করলে কি হতো? আচ্ছা বল, কেন মেরেছিস? কারণ ও ছিল আমার পথের কাঁটা। শুধু আমার না, আরো অনেকেরও। ওর জন্য আমি ঠিকঠাক মতো ব্যবসা করতে পারছিলাম না। আমার ব্যবসায় ট্যাক্স বসিয়ে দিয়েছে। বলতে গেলে ও আমাকে একদম বসিয়ে দিয়েছিল। খুন তুই একলা করেছিস নাকি তোর সাথে আরো কেউ ছিল? চুপ করে আছে। চুপ কেন? তবুও চুপ। দিলাম একটা থাপ্পড়। বলবি নাকি আবার থেরাপি খাবি? আমার সাথে এসআই মকসুদ ছিল আর রিজবি আহমেদ ছিল। এসআই কে চিনলাম, কিন্তু রিজবিটা কে? আমার বিজনেস পার্টনার। ওকে কোথায় পাবো? আমি জানি না ও কোথায় থাকে, কেউ জানে না। আচ্ছা, ওকে ফোন করে বল অমুক রেস্টুরেন্টে আসতে বল। বল জরুরি কথা আছে। আমার মোবাইল থেকে করব নাকি? তো আমার থেকে করবি নাকি? তারপর ও ফোন দিল, লাউড স্পিকারে দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কি খবর? ভালো, তোমার? ভালো। তা কি মনে করে? তুমি এখন কোথায় আছো?
শহরের মধ্যে আছি। কেন? আমার সাথে দেখা করতে পারবে ওই রেস্টুরেন্টে? কখন? তুমি কখন পারবে? আচ্ছা, বিকেল 3টায়। আচ্ছা। ফোন রেখে দিল। ওকে খাবার দিয়েছ? না স্যার। আচ্ছা যাও, সবার জন্য খাবার নিয়ে আসো। ওকে স্যার। 3 জন খাবার আনতে চলে গেল। আচ্ছা, তোর অ্যাকাউন্ট নাম্বারটা দে। কেন? আজ থেকে তোর ব্যাংকের অর্ধেক টাকা আমার। তাহলে আমার কি? তুই তো আর মাত্র কয়েকদিনের অতিথি, তারপর সোজা উপারে। তাই এত টাকা দিয়ে কি করবি? অর্ধেক আমার আর বাকিগুলো তোর পরিবারের জন্য। বেচারা ভয় পেয়ে গেল। আমাকে মাফ করে দিন, দয়া করে ছেড়ে দিন। তোকে মাফ করলে রায়ানের আত্মা শান্তি পাবে না। মাথা নিচু করে বসে আছে। খাবার নিয়ে আসলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রিজভিকে কিভাবে ধরবো তার প্ল্যান করতে লাগলাম। রাজীবকে বলে দিলাম পুরা রেস্টুরেন্ট যাতে বুক করে নেয়। কথা মতো করে নিল। 2টা বাজলে সাইফ রহমানকে নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। গিয়ে প্ল্যান অনুযায়ী সাইফকে একটা টেবিলে বসিয়ে দিলাম। আমরা বাকিগুলোতে আমরা হবে পড়লাম। চারদিকে আর কিছু লোক বাইরে দাঁড় করিয়ে দিলাম। এমনভাবে বসলাম যাতে মনে করে আমরা কাস্টমার। ওয়েটার সবাইকে কফি দিয়ে গেল। আমি কফি যে চুমুক দিচ্ছি আর চোখে চারদিকে তাকাচ্ছি। 3:10-এ একজন মধ্যবয়স্ক লোক এসে সাইফের পাশে বসলো। মনে হয় এনি রিজভি আহমেদ। ওয়েটার এসে তাকেও কফি দিয়ে গেল। ওরা কথা বলতেছে। আমি সবাইকে ইশারা দেওয়ার সাথে সাথে সবাই ওকে চারদিক থেকে ঘিরে ফেলল। আমি গিয়ে ওর মাথায় পিস্তল ধরলাম। ঘটনার আকস্মিকতায় ও হতভম্ব হয়ে গেল। কারা আপনারা? তোর জম। সাইফ, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে এর ফল তোমাকে ভুগতে হবে। সাইফ মাথা নিচু করে আছে। ফল পড়ে ভোগ করাস। এখন চল। তোমাদের এত বড় সাহস আমার মাথায় পিস্তল ঠেকিয়েছ? রিজভি আহমেদের মাথায়? সাহসের দেখছিস কি? দাঁড়া, তোদের ব্যবস্থা নিচ্ছি। এই বলে ফোন বের করে কাকে যেন ফোন করতে যাচ্ছে। অমনি আমি চড় মেরে মোবাইলটা কেড়ে নিলাম। কাউকে ফোন করতে পারবি না, চল, না হলে এখানেই মেরে রেখে দিব। আচ্ছা চল, কিন্তু তোরা আমাকে বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারবি না। এত কথা না বলে চল তো। তারপর দুজনকে গাড়িতে তুলে নিয়ে চলে আসলাম আস্তানায়। এসে দুজনকে 2 চেয়ারে বাঁধলাম। কারা আপনারা? রায়হানকে চিনিস? কে রায়হান? কোন রায়হান? শালা, নেকামো বন্ধ কর। আমি হলাম রায়হান। কিন্তু রায়হানকে তো কারা যেন খুন করেছে। আমি আবার ফিরে এসেছি তোদের জয়ের দুয়ারে পাঠানোর জন্য। মানে? কারণ তোরা রায়হানের খুনি। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি যে রায়হানকে মেরেছি তার প্রমাণ কি? প্রমাণ তোর পাশে বসে আছে। না, ও মিথ্যা বলছে। রায়হানকে ও মারছে। না, তুমি সহ মারছো। এভাবে ওদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমি দুজনকে 2টা কষে থাপ্পড় মারলাম। তোরা দুজনেই খুনি। ঝগড়া ওপারে গিয়ে করিস। এখন চুপ করে বসে থাক। দুজনে ভয়ে চুপ করে গেল। এখন বাকি থাকলো এসআই রতন। তুই আর রায়হান সব সময় এসআই এর উপর নজর রাখ, কখন কোথায় যায় কি করে। ওকে স্যার। যা, কাজে লেগে পড়। এদের দুজনকে ভালো করে পাহারা দিবে যাতে পালাতে না পারে। আর রাতে খাবার দিও। তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে ঘুমাতে যাব এমন সময় ফোন আসলো। হাতে নিয়ে দেখি রতন ফোন দিয়েছে। হ্যাঁ রতন, বল। স্যার, একটা পাকা খবর আছে। কি? ওই এসআই যখন ডিউটি অবস্থায় আছে। কোথায়? ও একটা জায়গার নাম বলল। আচ্ছা, তুই সাবধানে নজর রাখ আর ওকে ভালো করেই ফলো করবি। যে কোনোভাবে ওর বাসার ঠিকানাটা বের কর। এখন ওর সাথে আরও পুলিশ আছে। এখন কিছু করতে গেলে ঝামেলা হবে। ওকে স্যার। তারপর ফোন রেখে দিলাম। এক ঘুম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর সোফায় বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ খবর একটাতে চোখ আটকে গেল। খবরটা এরকম ছিল যে 2 দিন ধরে নিখোঁজ শহরের 2 বিশিষ্ট ব্যবসায়ী সাইফ আহমেদ ও রিজভি রহমান। 2 দিন ধরে কেউ ওদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি। কে নিখোঁজ হয়েছে রে? হঠাৎ বাবা এসে সাইফ আহমেদ ও রিজভি রহমান। কখন? 2 দিন ধরে। শালার পোটদের যেন আর না পাওয়া যায়।
দেশটারে একদম নরকের পরিণত করলো। আর জীবিত খুঁজেও পাবে না। মনে মনে হাসতেছি। তারপর রুমে গিয়ে রেডি হয়ে আস্তানায় চলে গেলাম। আমি যাওয়ার সাথে সাথেই সবাই আমাকে সম্বোধন করলো। সবাই ভালো আছেন? জি স্যার। ওই দুইটা কই? ওই রুমের মধ্যে আটকে রাখছি। তারপর ওদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে লাগলাম। তখনই রতনের ফোন। স্যার, বাসার ঠিকানা পেয়ে গেছি। কোথায়? একটা জায়গার নাম বলল। আচ্ছা, তোমরা বাসার দিকে নজর রাখো। ওকে স্যার। স্যার, ওকে কি আজকে তুলে নিয়ে আসবো? তোমাদের না জানালেও চলবে, কাজ করো। ফোন কেটে দিলাম। ওই এসআই এর ঠিকানা পেয়ে গেছি। আজকে রাতেই শালারে তুলে আনবো। কোথায় স্যার? রতনের বলা জায়গার নাম বললাম। ওকে স্যার। আমার সাথে যে 5 জন যাবে তাদের সিলেক্ট করে রাত 1টায় আমার বাড়ির সামনে পাঠিয়ে দিও। ওকে স্যার। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলাম কখন 1টা বাজবে। সময় যেন কাটছেই না। তাই ছাদে চলে গেলাম। দোলনায় বসে একা একা চন্দ্রবিলাস করছি। এভাবে অনেকক্ষণ কেটে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 1টা বাজতে আর 10 মিনিট বাকি। তাই রুমে এসে রেডি হয়ে নিলাম। কোমরে পিস্তলটা গুছিয়ে নিলাম। যখনই বের হতে যাব তখনই ফোনটা বেজে উঠল। রিসিভ করে। স্যার, আমরা এসে গেছি। আমি আসতেছি। ফোন কেটে বেরিয়ে পড়লাম। রতন যেদিকে বলছে সেদিকেই যেতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়ি থামাতে বলল। এটাই এসআইয়ের বাড়ি। শালা দুর্নীতি করে রাজপ্রসাদ বানিয়ে ফেলেছে। গেটের 2 জন দারোয়ান বেঘরে ঘুমাচ্ছে। গেটে তালা মারা। একজন দেওয়াল টপকে গিয়ে দারোয়ানের থেকে চাবিটা নিয়ে খুলে দাও। কিন্তু সাবধান, কথা মতো একজন গেল। যখনই দারোয়ানের থেকে চাবি নিতে যাবে তখন ও নড়ে চড়ে ওঠে। একসময় দারোয়ানের ঘুম ভেঙে গেল। যখনই দারোয়ান চিৎকার করতে যাবে তখনই ঘাড়টা মটকে দেয় এবং মুখে কস্টেপ লাগিয়ে দেয়। তারপর ওর থেকে চাবিটা নিয়ে আস্তে আস্তে গেট খুলে দিল। সবাই ভিতরে ঢুকে 2 জনকে ওখান থেকে সরিয়ে দেয়। 2 জনের মুখ বন্ধ, শত চেষ্টা করেও কথা বলতে পারবে না। তারপর সবাই দরজার দুদিকে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালো। আমি কলিং বেল বাজালাম, কিন্তু কোনো খবর নেই। তাই এক নাগাড়ে বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। হ্যাঁ, এসআই দরজা খুলে দিয়েছে। কে আপনি? আর এত রাত্রে এখানে কি? তোকে এক পলক দেখার জন্য। আপনি কে? আর এখানে কিভাবে ঢুকলেন? গেট দিয়ে ঢুকছি। আমাকে চিনেন? হ্যাঁ, চিনি তো। দুর্নীতিবাজ এসআই। মুখ সামলে কথা বল। তোকে এক্ষুনি জেলে ঢুকানোর ব্যবস্থা করছে। যখনই ফোন করতে যাবে তখনই মোবাইল কেড়ে নিলাম। শালা, তোকে বরণ করে আমার দরবারে নিতে এসেছি, চল। আমার সাথে সবাই পিস্তল বের করে ওর দিকে নিশানা করলো। আপনারা কারা? আর আমাকে কেন ধরে নিতে এসেছেন? তোর জম। আমি কি করেছি? সেটি আমার সাথে গেলেই জানতে পারবি। এখন চল, না হলে সবার পিস্তলে 12টা করে বুলেট আছে। সুতরাং 72টা বুলেট তোর শরীরকে এখন জালি জালি করে ফেলবে। আমার সাথে তো কোনো শত্রুতা নেই। ওই, তোর সাথে কথা বলার টাইম নেই, চল। না হলে কি করব নিজেই জানি না। বেচারা ভয়ে একদম চুপসে গেছে। তারপর ওকে নিয়ে আস্তানায় চলে আসলাম। আস্তানায় এসে ওকে চেয়ারের সাথে বাঁধা হলো। ওকে কিছুক্ষণ থেরাপি দাও বলতেই শুরু। আমি সোফায় বসে বসে ওর আর্তনাদ দেখছি। ভাই, আপনি কে? দয়া করে বলবেন। রায়ান করে একটা ভয়ঙ্কর হাসি দিলাম। এ কথা শুনে আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। কিরে, অবাক হচ্ছিস? রায়ান তো মারা গেছে। হ্যাঁ, তুই সহ মিলে মেরেছিস। হাসাহাসি চুলের কে বাঁচাবে? আপনি রায়ান না? রায়ান দেখতে অন্যরকম। হ্যাঁ, রায়ানকে তোরা মেরে দিয়েছিস, কিন্তু দ্বিতীয় রায়ান এখনো থেকে গেছে তোদের ওপারে পাঠানোর জন্য। আমি রায়ানকে মারিনি। শুধু তুই মারিস নাই, তোর সাথে আরো 2 জন ছিল। কে কে কে? সেটা কালকে সকালে দেখিস। এখন আরাম কর আর মৃত্যুর প্রহর গুণ। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি কিছু করিনি। হ্যাঁ, তোকে একেবারেই ছেড়ে দিব। শুধু কাল পর্যন্ত অপেক্ষা কর। তারপর আমি বাসায় চলে আসলাম। আজকে অনেক শান্তি লাগছে।
কারণ রায়ানের খুনিদের ধরতে পেরেছি পরদিন। বাবা চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? সেটা গেলেই দেখতে পারবে। বাবাকে নিয়ে আস্তানায় চলে আসলাম। এসে দেখলাম তিনজনকে পাশাপাশি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। রিজভি আর সাহেব যে। ওরা তিনজন বাবাকে দেখে অবাক হয়ে গেল। ওদের কি জন্য বেঁধে রেখেছিস? তুমি তোমার ছেলের খুনের শাস্তি চাও না? হ্যাঁ চাই তো। এরাই তোমার ছেলের খুনি। কি? হ্যাঁ। তখনই বাবা টেবিলে রাখা ছুরিটা নিয়ে সাইপের পেটে ঢুকিয়ে দেবে। অমনি আমি ধরে ফেললাম। কি করছো বাবা? আমি থাকতে তুমি কেন মারবে? ছাড় আমাকে, আমি নিজ হাতে মারবো। এরা আমার কলেজা ছিঁড়ে নিয়ে গেছে। এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিল। অনেক কষ্টে বাবাকে শান্ত করে ছুরিটা কেড়ে নিলাম। তারপর বাবাকে নিয়ে সোফায় বসালাম। এই টিভিটা একটু অন করতো। এতক্ষণে নিশ্চয় সবাই জেনে গেছে যে এসআই নিখোঁজ। তারপর টিভি খবরের চ্যানেলে দিল। যেটা ভাবলাম সেটাই। সব খবরে শুধু একটাই, এসআই নিখোঁজ। বিগত 4 দিন ধরে নিখোঁজ শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাইফ রহমান ও রিজভি আহমেদ। কি আছে তাদের এই নিখোঁজের পেছনে? ওদের খুঁজে বের করার জন্য কাজ করছে প্রশাসন। না, এদের আর বাঁচিয়ে রাখা যাবে না। ওরা তিনজন কিছু বলতে চাইছে, মুখ বাঁধা, তাই বলতে পারছে না। ওদের মুখ খুলে দাও। তারপর মুখ খুলে দিতেই ওরা হাঁপাতে লাগলো। আমাদের মাফ করে দাও, আমরা জীবনেও কোনোদিন অন্যায় করব না। না, রায়ানাদের কাউকে মাফ করবি না। তোদের মাফ করলে আমাকে মাফ করবে না? নিরীহ মানুষগুলো, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা, আমি নিজ চোখে এদের মৃত্যু দেখতে চাই। না বাবা, তুমি বাসায় চলে যাও। এদের রাতে মারবো। বাবার এক কথা সে যাবে না। অনেকক্ষণ বোঝানোর পর যেতে রাজি হলো। রতন, বাবাকে বাসায় নিয়ে আয়। তারপর রতন বাবাকে নিয়ে বের হয়ে গেল। বল, তোদের শেষ ইচ্ছা কি? মুক্তি। মুক্তি? হ্যাঁ, তোদের একেবারে মুক্তি দিব তো। আমি বিকেলে আর বাড়িতে গেলাম না। কখন রাত হবে তার অপেক্ষা করতে লাগলাম। আজকে জীবনে আমি প্রথম কোনো মানুষকে খুন করব। ভাবতেই বুকটা কেঁপে উঠছে। যে ছিল রাস্তার টুকাই, আজ তার নামের পাশে খুনি যোগ হবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। তিনজনকে খুব আর্তনাদ করছে মুক্তি পাওয়ার জন্য। রাত 10টার দিকে আমার সামনে একটা টেবিলে বিভিন্ন রকম পিস্তল সাজানো আছে। একটা হাতে নিয়ে প্রথমে সাইফের দিকে তাক করলাম। আস্তে আস্তে ট্রিগারে চাপ দিতে লাগলাম। ট্রিগারে চাপ দেওয়ার সাথে সাথেই একটা গুলি বের হয়ে সাইফের বুক ফুটো করে দিল। সাথে সাথেই আ করে চিৎকার করে উঠল। তারপর একে একে সব গুলি সাইফের বুকে পুড়ে দিলাম। বেচারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এতে ওরা দুজন ভয়ে চুপসে গেছে। দুজনে খুব আর্তনাদ করছে। তারপর রিজভির সামনে দাঁড়ালাম। পিস্তল ওর দিকে তাক করলাম। ওকেও সেভাবে গুলি করে দিলাম। গুলিতে ওর বুক ঝাঁঝরা হয়ে গেল। এখন বাকি আছে এসআই। ওকে তো এত সহজে মারা যাবে না। জাতির সেবার নামে ক্ষতি করে বেড়াচ্ছে। বল, তোকে কিভাবে মারবো? আমাকে মাফ করে দাও। মাপ তো পাবি না। তুই আইনের লোক হয়েও বেআইনি কাজ করিস। রাজীব, একটা হাতুড়ি আর প্যারেক দাও। কথা মতো দিল। ওর হাত টেবিলের উপর শক্ত করে ধরে দুজনে ধরল। ও ছোটাছুটি করতে লাগলো। আমি হাতুড়ি হাতে নিয়ে পেরেকটা ওর হাতের উপর লাগালাম। একবার ওর দিকে তাকিয়ে হাতুড়ি দিয়ে পেরেকে দিলাম এক ভারী। সাথে সাথে পেরেকটা ওর হাতের ভিতরে ঢুকে গেল। ও চিৎকার করতেছে, তাই মুখ পেতে দিলাম। হাত দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। আর এক হাতেও হাতুড়ি দিয়ে পিটিয়ে পেরেক ঢুকিয়ে দিলাম। তারপর একটা ছুরি নিয়ে ওর পেটে দিলাম একটা টান। সাথে সাথে পেট কেটে ওর পেটের ভিতরে সব কিছু বেরিয়ে গেল। শালা ঘুষ খেয়ে খেয়ে পেট হরলে করে ফেলেছে। বেচারা না পারছে চিৎকার করতে, আর না পারছে ছুটতে। সবার দিকে তাকিয়ে দেখলাম কেউ চোখ বন্ধ করে আছে। হয়তো ওরা ভাবতে পারেনি আমি এত ভয়ানকভাবে মারব। আর দেরি না করে ওকেও গুলি করে দিলাম। এখন আমার সামনে পড়ে আছে 3টা লাশ। ওদের সাথে আর কি করা যায় ভাবতে লাগলাম। হ্যাঁ, ওদের সবার বুকে রায়ানের নাম লিখে দিল মন্দ হয় না। এতে সবাই বুঝবে
রায়ান ফিরে এসেছে। সন্ত্রাসীদের মনে ভয় বিরাজ করবে। তারপর একটা ছুরি নিয়ে সবার বুকে রায়ানের নাম লিখে দিলাম। স্যার, লাশগুলো এখন কি করব? তোমাদের রায়ান স্যার কি করতো? রাস্তায় ফেলে দিয়ে আসতো। এখনো তা করবে আর কি। যাও ফেলে আসো, আর কয়েকজন রক্তগুলো পরিষ্কার করে ফেলুন। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে লম্বা একটা শাওয়ার নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন। শুভ সকাল বাবা। শুভ সকাল। আয় বস। ওদের কি করেছিস? ওপারে পাঠিয়ে দিয়েছি। এতদিনে আমার মনের জ্বালা মিটল। তারপর নাস্তা করে সোফায় বসে টিভি অন করে দিলাম। খবর দিলাম। খবর ওদের খুন হওয়ার প্রসঙ্গে। পুরো শহরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সবাই ভাবছে কে এই রায়ান। আচ্ছা, তুই কয়েকদিন বাড়ি থেকে বের হোস না, শহরের পরিস্থিতি কয়েকদিন গরম থাকবে। আচ্ছা। বাবার কথা মতো 5 দিন ঘর থেকে বের হলাম না। আজ 5 দিন পর আস্তানায় যাচ্ছি। আস্তানার কাছাকাছি আসতেই দেখলাম কয়েকটা পুলিশের গাড়ি টহল দিচ্ছে। তাই আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম কখন ওরা যায়। অনেকক্ষণ পর চলে গেল। তারপর আমি ভেতরে ঢুকলাম। আমাকে আসতে দেখে সবাই সম্মান জানালো। এই আস্তানাটা নিরাপদ না। কেন স্যার? এখন শহরের বাইরে কোনো আস্তানা বানাতে হবে। এটার আশেপাশে পুলিশ ঘোরাঘুরি করছে। শহরের বাইরে কোথায় বানাবেন? কোনো জঙ্গল ঘেরা এলাকায়। আচ্ছা স্যার, খোঁজ লাগাচ্ছি। আচ্ছা, গার্মেন্টসটার কাজ কত দূর এগোলো? স্যার, প্রায় শেষ। আচ্ছা। বিকেলে বাসায় চলে আসলাম। এভাবে আরও 3 দিন চলে গেল। রুমে এসে বসে আছি, এমন সময় রাজীবের ফোন। স্যার, একটা বাড়ি পেয়েছি, আপনি যদি এসে একটু দেখে যেতেন। আচ্ছা, তুমি বাসার সামনে আসো, একসাথে যাব। আচ্ছা। রাজীব আসলে ওর সাথে চলে গেলাম। গাড়ি শহরের বাইরে ঘন সবুজের দিকে যেতে লাগলো। গাড়ি এসে একটা বড় বাড়ির সামনে থামলো। তারপর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা যেমন বড় তেমনই সুন্দর। বাড়ির মালিকের সাথে কথা বলে বাড়িটা কিনে নিলাম। তারপর চলে আসলাম বাড়িটাতে। আমার সব লোক পাঠিয়ে দিলাম সব কিছু গোছাতে। রাতে খাবার খাচ্ছি, এমন সময় বাবা যেটা বলল শুনে আমার হেসকে উঠে গেল। কি বলল সেটা না হয় পরের পর্বে জানবেন। রাতে খেতে বসেছি, এমন সময়। তোকে একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ বলো। আগে প্রমিস কর। কি এমন কথা যে প্রমিস করতে হবে? হ্যাঁ, আগে প্রমিস কর। আচ্ছা প্রমিস, এবার বলো। আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, রূপে গুণে মাশাল্লাহ। তুই কালকে দেখতে যাবি? আমি বাবার কথা শুনে হা হয়ে গেলাম। হঠাৎ বিয়ের কথা? তুমি মেয়ে কখন দেখে ফেললে? সেই দেখেছি, কালকে আমরা যাব। কিন্তু আমি তো বিয়ে করব না। কোনো কিন্তু হবে না, তুই আমাকে কথা দিছস। প্রথম ছেলের বিয়ে তো দেখলাম না, তার আগেই আমাকে ছেড়ে চলে গেল। এখন তুই এই অভাগা বাবার কথা রাখবি না? আচ্ছা যাব। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে। এই ওঠ, আর কত ঘুমাবি? বাবা, এত সকাল সকাল ডাকতেছো কেন? ওই সকাল সকাল, এখন 10টা বাজে। তাড়াতাড়ি উঠে রেডি হ, মেয়ে দেখতে যাবি না? কি আর করার, সাতের ঘুমকে তাড়িয়ে দিয়ে উঠে যেতে হলো। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নামলাম। তারপর নাস্তা করে বাবার সাথে বেরিয়ে পড়লাম। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি আর বাবা পিছনে বসে আছি। 1 ঘন্টা পর গাড়ি এসে একটা বাড়ির সামনে থামলো। বাড়িটা দেখে মনে হচ্ছে কোনো বড় লোকের বাড়ি। বাড়ির দিকে এভাবে তাকালে মেয়ের দিকে কিভাবে তাকাবি? বাবার কথায় কিছুটা লজ্জা পেলাম। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, ভেতরে চল। তারপর বাবা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একজন বাবার বয়সী লোক দরজা খুলে দিল। আরে ভাই সাহেব, আসেন। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো বাবা। তারপর ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসতে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন। তুমি কি করো বাবা? আমি কি বলবো দ্বিধায় পড়ে গেলাম। সন্ত্রাসী করি, এটা তো বলতে পারবো না। আপনি আমার সাথে আসেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা চলেন। তারপর ওনারা কথা বলতে চলে গেল। আমি সোফায় বসে আছি। একটা মেয়ে এসে আমার দিকে কেমন করে তাকিয়ে চলে গেল। আমি বিভ্রান্তিতে পড়ে গেলাম। কিছুক্ষণ পর ওনারা ফিরে আসে। বাবা, তুমি কি করো না করো সেটা তোমার ব্যাপার,
কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বাবার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। একটা মেয়ে এসে নাস্তা দিয়ে গেল। আপনারা নাস্তা করেন, আমি দেখে আসি মেয়ে কত দূর। অমনি ভিতরে চলে গেলেন। তুমি ওনাকে কি এমন বলছো যে ওনাকে এমন খুশি খুশি লাগছে? তুই যা করিস তাই বললাম আর কি। বাবার আমি কথা বলছিলাম, এমন সময় ওনার সাথে ঘোমটা দেওয়া একটা মেয়ে আর যে মেয়েটা ওকে দেখছিল ও প্রবেশ করলো। ঘোমটা দেওয়া মেয়েটাকে আমার সামনাসামনি বসালো। এ হচ্ছে আমার বড় মেয়ে আর এই হচ্ছে ছোট মেয়ে। ওদের মা কোথায়? নাই। ওহ সরি। ঠিক আছে। মা ঘোমটাটা একটু তোলো। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা তুলে দিল। ঘোমটা তোলার পর দেখলাম আমার সামনে একটা পরী দেখতে পেলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওকে কোথাও দেখেছি। মাশাআল্লাহ। মা তোমার নাম কি? অরিন। লেখাপড়া কত দূর? মাস্টার্স কমপ্লিট। রান্না বান্না কিছু পারো? চুপ করে আছে। এদিকে আমি ওকে কোথায় দেখেছি এটা ভাবতে লাগলাম। তোর পছন্দ হয়েছে? আমার সেদিকে খেয়াল নাই। বাবা একটু গা ধাক্কা দিতেই আমার হুঁশ ফিরল। তোর পছন্দ হয়েছে? আমি মেয়েটার দিকে আর একবার তাকালাম। মেয়েটাকে অপছন্দ করার মতো কিছুই নেই। মেয়েটা দেখলাম আমাকে আর চোখে দেখতেছে। ওর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমাকে চোখ মেরে দিল। কি ফাজিল মেয়ে রে বাবা। তোর পছন্দ হয়েছে? আমি মাথা নিচু করে নিলাম। বুঝেছি, নীরবতা সম্মতির লক্ষণ। ভাই সাহেব, মেয়ে আমাদের পছন্দ। আলহামদুলিল্লাহ। বাবা যাও, তোমরা দুজন একান্তে কথা বলো। এই নরিন, ওদের অরিনের ঘরে নিয়ে যা। তারপর আমাদের একটা রুমে নিয়ে যাওয়া হলো। অরিন ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমাকে আপনার পছন্দ হয়েছে? আপনাকে অপছন্দ করার মতো কিছুই নেই, কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথায় যেন দেখেছি। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কোথায় মনে করতে পারছি না। আমাকে আপনার কেমন লেগেছে? সত্যিটা বলবো? আমি না কি? আমি না প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছি। আমি তো মেয়েটার কথায় হাঁ হয়ে গেলাম। আমার মধ্যে কি এমন দেখলেন যে প্রেমে পড়ে গেলেন? অনেক কিছু। আপনার এই বিয়েতে মত আছে কিনা বলেন। বাবার কথায় আমার শেষ কথা। আপনার মত আছে? আমি পারলে এক্ষুনি বিয়ে করে নিতাম। এই মেয়ে বলে কি? লজ্জা শরম কিছুই নাই। আচ্ছা নিচে চলেন, ওনারা আবার কিছু মনে করবে। আচ্ছা আপনার নাম্বারটা দেন তো। কেন? আপনার সাথে প্রেম করার জন্য। দিব না। না দিলে এখন আপনার সাথে খারাপ কিছু হয়ে যাবে। কি করবেন? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার বুক ধরফর ধরফর করতেছে। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এই তো গুড বয়। এই গুন্ডি মেয়েকে বিয়ে করলে তো আমার জীবন কচুপাতা হয়ে যাবে। বিড়বিড় করে কি বলেন? কিছু না, নাম্বার তুলে নিন। তারপর নাম্বার দিয়ে দুজনে চলে আসলাম। বিয়েতে তোমাদের দুজনের মত আছে তো? যত তাড়াতাড়ি পারি ওকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে যত তাড়াতাড়ি পারি বিয়ের আয়োজন করতে হবে। এ মাসের 15 তারিখ দিলে ভালো হয়। আপনি যা ভালো বুঝেন। আচ্ছা মা, তোমরা ভিতরে যাও। তারপর অরিন চলে গেল। বাবা, আমার মেয়েরা ছোটবেলায় মাকে হারিয়েছে। মায়ের আদর কি জিনিস সেটা ওরা কখনো দেখেনি। আমি ওদের মায়ের মতো লালন পালন করে বড় করেছি, কিন্তু আমি তো ওদের মায়ের অভাব পূরণ করতে পারি না। মায়ের ভালোবাসা যে সবার থেকে আলাদা। আমি ওদের তেমন শাসনের মধ্যে রাখিনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু মায়ের ভালোবাসার অভাবে আমার বড় মেয়েটা বিগড়ে গেছে। যা ইচ্ছা তাই করে, কারো কথা শুনে না। তোমার হাতে ওকে তুলে দিলাম। তুমি দয়া করে একজন সাধারণ নারীর মতো করে তুলো। একজন বাঙালি মেয়ের মধ্যে যা যা গুণ থাকা দরকার ওর মধ্যে তার ছিটে ফোটাও নেই। ও এখন তোমার দায়িত্ব। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। এ কি আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি যথাসাধ্য সুখে রাখার চেষ্টা করব। বিয়াই সাহেব আসেন কোলাকুলি করি। তারপর ওরা দুজন কোলাকুলি করলো। তাহলে 15 তারিখ ফাইনাল, বিয়ের আয়োজন করুন। আয়োজনের কমতি রাখবো না। আজ তাহলে আসি? তা বললে তো হবে না, খেয়ে তারপর যাবেন। না, অন্য একদিন। আজ আসি। আসসালামু আলাইকুম। তারপর আমরা উঠে চলে এলাম। অমনি আমাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। তারপর আমরা সবাই বাসায় চলে এলাম। রাতে ঘুমাতে যাব, তখন অচেনা নাম্বার থেকে ফোন আসলো।
আমি রিসিভ করতে গিয়ে করলাম না, তাই কেটে গেল। আবারও কল আসলো, এবার রিসিভ করলাম। হ্যালো। এতক্ষণ ফোন ধরনি কেন? কে আপনি? আপনি আজকে কাকে নাম্বার দিচ্ছেন মনে নাই? কত মেয়েকে দিছি, কোনটা মনে রাখবো? কি তুই আরো মেয়েকে নাম্বার দিচ্ছিস? এত সুন্দর সুন্দর মেয়ে আমার থেকে নাম্বার খুঁজছে, আমি কি না দিয়ে থাকতে পারি? যা লুচ্চু, তোর সাথে কথাই নাই। বলেই টুট টুট টুট। এই রে, এসেই তো সেই রেগেছে। আমি আবার ফোন দিলাম, ফোন ধরতেছে না। 5 বারে রিসিভ করলো। কি হয়েছে? সরি, ফান করেছিলাম। না, আপনি মেয়েগুলোর সাথে লাইন মারেন, আমি আপনার কে শুনি? সরি বললাম তো, সরি বললাম তো, আর মজা করবো না। আচ্ছা, মাফ করতে পারি, একটা শর্তে। কি শর্ত? কালকে আমার সাথে দেখা করতে হবে। আজকে বিয়ে ঠিক হতে না হতেই দেখা, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? যেমন হবে হোক, দেখা করবা কিনা বলো। আচ্ছা, কখন? সকাল 11টায় অমুক পার্কে। আচ্ছা। ওকে, গুড নাইট। ওকে, ফোন কেটে দিল। তারপর ঘুম বাবাজি রংটাকে সাড়া দিলাম। পার্কে বসে বসে অরিনের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ওনার কোনো খবর নেই। 11:30 আসলো। ওকে দেখে তো আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। ছেলেদের মতো শার্ট প্যান্ট, দেখতে কীরকম বিশ্রী ব্যাপারে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর ডাকে হুঁশ ফিরে। এভাবে কি দেখছো? কিছু না। বসতে বলবে না? ও হ্যাঁ, বসো। আচ্ছা, তোমার পাশে মেয়ে বসে আছে, কোনো ফিলিংস হচ্ছে না? আমার পাশে তো একটা ছেলে বসে আছে, কি ফিলিংস হবে? ওই কি বললা? বলছিলাম কি, ঝালমুড়ি খাবে? এবার রাস্তায় ধারের পচা খাবার কেউ খায় নাকি? ওয়াক! এগুলো পচা কেমনে হলো? কত সুস্বাদু ঝালমুড়ি। তুমি বসে বসে খাও। তুমি সহ খেলে খেতাম আর কি। আচ্ছা, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? না, তবে তোমাকে দেখার পর মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করেছে। আমিও কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি অন্য দুনিয়ায় চলে গেছি। সত্যি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? না, আপনার ভালোবাসা গ্রহণযোগ্য নয়। কেন? আমি কি দেখতে খারাপ? না। তবে? আপনার মধ্যে একজন বাংলাদেশি মেয়ের ছিটে ফোটাও নাই। কিরকম ছেলেদের মতো চলাফেরা। বলো আমাকে কি করতে হবে? আপাতত এই শার্ট প্যান্ট পরা বাদ দিতে হবে। ওকে, আর পরবো না। আর কখনো এসব পরা যাবে না। একজন বাঙালি নারী যেভাবে চলে সেভাবেই চলতে হবে। তোমার জন্য আমি সব করতে পারি। সব করতে হবে না, পুরনো অভ্যাসগুলো পরিবর্তন করলেই হবে। করব। এখন আমার ভালোবাসা গ্রহণ করবে? যেদিন আমার সামনে সাক্ষাৎ বাঙালি মেয়ে হয়ে আসবে, সেদিন তোমার ভালোবাসা গ্রহণ করব। ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। বিকেলে রাজীব ফোন দিয়ে আস্তানায় যেতে বললে রেডি হয়ে বাবাকে বলে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা পর শহর পেরিয়ে আস্তানায় আসলাম। কাজের জন্য ওখানে 4 দিন থেকে যেতে হলো। এই 4 দিনে অরিন প্রত্যেক দিন দেখা করতে চেয়েছে। আমি শহরে বাইরে থাকায় যেতে পারিনি। ওকে শহরে ফিরলেই দেখা করব বললাম। 5 দিনের দিন বাসায় ফিরলাম। আব্বু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর আমি রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হয়ে দেখলাম ফোন বাজতেছে। হাতে নিয়ে দেখলাম অরিন ফোন দিয়েছে। হ্যালো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তুমি এখনো বাসায় ফেরোনি? আজকে আসলাম। তাহলে দেখা কখন করবে? আমার তো আর তর সইছে না। বিকেলে। সত্যি? আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও। আচ্ছা। তারপর খেতে গেলাম। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসেই শুয়ে পড়লাম। বিকেলে রেডি হয়ে পার্কে চলে গেলাম। গিয়ে দেখলাম ও আগে থেকেই বসে আছে, কিন্তু আগের অরিন আর এখনকার অরিন আকাশ পাতাল তফাৎ। কারণ আজকে ও শাড়ি পরে এসেছে। ওকে দেখে নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম। আপনি কি অরিন? আমার কথায় ও সামনে তাকালো। কেন, চিনতে পারছো না বুঝি? চিনতে একটু কষ্ট হচ্ছে।
দাঁড়িয়ে কেন, বসে পড়ো। তারপর বসে পড়লাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? হুম হুম সত্যি বলবো, হুম তোমাকে খুব খুব সুন্দর লাগছে। আমি এরকম একটা অরিনকেই আমার জীবনে চাইছিলাম। তুমি আমার কথা দেখেছো, আমি খুবই খুশি। থ্যাংক ইউ। তুমি নিজে পড়েছো নাকি? না, নওরিন পরিয়ে দিয়েছে। ও, এখন কি আমার ভালোবাসা গ্রহণ করবে? হুম হুম প্রপোজ কর। ওই দিন করছি না, আবার কর। যেদিন তোমাকে দেখেছি সেদিন মনের গহীনে লুকিয়ে ফেলেছি। যেদিন তোমাকে দেখেছি সেদিন মনের মধ্যে একটু একটু ভালোবাসা ফুটিয়ে তুলেছি। যেদিন তোমাকে দেখেছি সেদিন হৃৎপিণ্ডের অর্ধেক তোমার নামে লিখে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি। তোমার গ্রহণের মধ্য দিয়েই আমার ভালোবাসা পূর্ণতা পাবে। আমাকে কি তোমার ওই বুকে মাথা রাখার অধিকারটুকু দিবে বলো? এক ধ্যানে কথাগুলো বলে ফেললাম। হ্যাঁ দিব, তোমাকেও আমি ভালোবাসি। আমার এই বুকটা শুধু তোমার জন্য বালিশ হিসেবে বরাদ্দ আছে। তাহলে এখন একটু বুকে নাও। এখানে কত মানুষ? এখানে সবাই প্রেম করতে আসে, সো লজ্জা পেতে হবে না। আচ্ছা, তারপর ওকে বুকে টেনে নিলাম। আচ্ছা চল, খিদে পাইছে। না, আর কিছুক্ষণ থাকি না। বিয়ের পর যত খুশি থাকিও, এখন চলো। আচ্ছা। তারপর দুজনে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় একটা ভিক্ষুক এসে অরিনের কাছ থেকে ভিক্ষা চাইলো। টাকা নাই। মা, দয়া করে কিছু দাও, 2 দিন ধরে না খেয়ে আছি। ভিক্ষুকটার কথা শুনে আমি আমার পুরনো স্মৃতিতে ডুব দিলাম। কাউকে থাপ্পড় মারার শব্দে আমার হুঁশ ফিরল। দেখলাম অরিন ভিক্ষুকটাকে থাপ্পড় মেরেছে। যত সব রাস্তার কুকুর, বলছি তো নাই, তবু ছেঁচড়ামি করস। তুমি ওনাকে মারলে কেন? ছেঁচড়ামি করতেছে তো। উনি তোমার বাবার বয়সী, ওনাকে টাকা নাই বা দিলে, তাই বলে মারবে? সি, তোমার থেকে এটা আশা করিনি। একজন রাস্তার মানুষের জন্য তোমার এত দরদ কেন? আমি আর দেরি না করে ওকে ঠাস করে একটা বসিয়ে দিলাম। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, ইচ্ছে করছে আরো মারতে। তুই রাস্তার মানুষদের অপমান করছিস, মানে আমাকেও অপমান করছিস। কারণ এরা যে মানুষ জাতি, ভাগ্যের নির্মম পরিহাসে ওদের ঠিকানা রাস্তা, আর তোদের ঠিকানা অট্টালিকা। একসময় আমিও ওদের মতো রাস্তায় থাকতাম। ফুটপাত হলো আমার ঘুমানোর জায়গা। তোর মধ্যে আসলে ভালোবাসা বলতে কিছু নেই, আছে শুধু অহংকার। আসলে তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নস। যে মেয়ে মানুষকে মানুষ হিসেবে মনে করে না, সে মেয়ে কেমনে অন্যের ভালোবাসা পেতে চায়? ঘৃণা করি তোর মতো মেয়েদের। ও মাথা নিচু করে আছে। চাচা, এই নিন, আর আপনি কিছু মনে করবেন না। বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী না। এত টাকা আমার দরকার নেই, একটা রুটি খাওয়ার টাকা হলেই চলবে। আরে রাখেন তো, আমি তো আপনার ছেলের মতো। তুমি খুব ভালো মানুষ বাবা, আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিন। চাচা, দোয়া করবেন। আজ আসি তাহলে। তুই দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় যাবি? ও চুপচাপ গাড়িতে উঠল। তারপর গাড়ি চালাতে লাগলাম। গাড়িতে ওর সাথে একটা কথাও বলিনি। ওর বাড়ির সামনে ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। মাথা খুব গরম, তাই ওয়াশরুমে গিয়ে শাওয়ার সেরে দিয়ে নিজের মাথা ঘন্টাখানেক ভিজালাম। এখনও মাথা ঠান্ডা হচ্ছে না। অনেকক্ষণ পর বের হলাম। বের হয়ে দেখলাম ফোন বাজছে। হাতে নিয়ে দেখলাম অরিনের ফোন, তাই কেটে দিলাম। বারবার কেটে দিচ্ছি, বারবার ফোন দিচ্ছে, তাই আর না পেরে ফোনটা বন্ধ করে দিলাম। আজ 4 দিন ধরে মোবাইল বন্ধ। এতদিনে অরিন হয়তো অনেকগুলো ফোন দিচ্ছে। দিলে দিক, ওর সাথে কথা বলার একটুও ইচ্ছে হচ্ছে না আমার। শুয়ে আছি, এমন সময় বাবা এসে যেটা বলল। তুই এখানে শুয়ে আছিস? রুমে এসে। কেন বাবা, কি হয়েছে? এক্ষুনি অরিনের বাড়ি যা। ওই বাড়িতে গিয়ে কি করব? তুই নাকি 5 দিন ধরে ওর ফোন রিসিভ করছিস না? ফোন বন্ধ, তাই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। রুমের দরজা খুলছে না। চুলের মধ্যে কি যেন হয়েছে আমি জানি না। এখন তুই তাড়াতাড়ি যা। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল।
আমি কি ওর সাথে বেশি বেশি করে ফেলেছি? আমি আর কথা না বাড়িয়ে একটা শার্ট গায়ে দিয়ে বের হয়ে গেলাম। ফুল স্পিডে গাড়ি চলছে। যেখানে 1 ঘন্টা লাগতো সেখানে 40 মিনিটে পৌঁছে গেছি। গিয়ে কলিং বেল বাজাতেই নওরিন দরজা খুলে দিল। অরিন কোথায়? ওর রুমে। দয়া করে আপনি ওকে বের করতে পারেন কিনা দেখুন। চল। ওর রুমের সামনে দাঁড়িয়ে আছি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। আমার মধ্যে ভয় কাজ করছে। ও নিজের কোনো ক্ষতি করে ফেললো না তো? অরিন, দরজা খোল। এই দেখো আমি এসেছি। এই অরিন, অরিন প্লিজ বের হও। কিন্তু কোনো খবর নেই। এভাবে অনেকবার ডাকলাম। আমার ডাক শুনে আঙ্কেলও চলে আসলো। দুজনে দরজা ধাক্কা দিতে লাগলাম। নো রেসপন্স। অবশেষে সিদ্ধান্ত নিলাম দরজা ধাক্কা দিবার। আঙ্কেলকে একটু সরে দাঁড়াতে বলে 2-1টা লাথি দেওয়ার সাথে সাথেই খুলে গেল। দেখলাম ও মেঝেতে পড়ে আছে। ওকে এভাবে দেখে আঙ্কেল কান্না করে দিল, সাথে নওরিনও। আর দেরি না করে ওকে কোলে তুলে নিলাম। তারপর ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে গিয়ে ওকে ভর্তি করিয়ে দিলাম। ডাক্তার ওকে নিয়ে অটির ভিতরে গেছে, আর আমরা বাইরে পায়চারি করছি। এখন নিজেকে বড় ধরনের অপরাধী মনে হচ্ছে। সামান্য একটা ব্যাপারে রাগারাগি করা ঠিক হয়নি, যার ফলস্বরূপ অরিনের এই অবস্থা। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই কাঁধে কারো হাতের স্পর্শে পেছনে ফিরে দেখলাম আঙ্কেল। বাবা, তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, একটু বলবে? আমার মেয়েটা হঠাৎ এরকম কেন করলো? তারপর ওনাকে সব বললাম। বুঝলাম, কিন্তু বাবা তোমাকেই ওকে ঠিক করতে হবে। আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য ওর এই অবস্থা। আরে কি করছো বাবা? তখনই ডাক্তার বেরিয়ে এলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, ওনার কি অবস্থা? চিন্তার কোনো কারণ নেই, খাওয়া দাওয়া না করার কারণে অজ্ঞান হয়ে গেছে। এখন স্লাইন চলছে, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। ডাক্তারের কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ ডাক্তার। আচ্ছা আমি যাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দুলা ভাই, তুমি খুব পচা। আমার আপুটাকে কষ্ট দিয়েছো। তোমার সাথে কোনো কথা নেই। মাথা নিচু করে রইলাম। আমি তোমার বাবাকে ফোন করে বলে দিই এখানে চলে আসতে। কখন ওর জ্ঞান ফিরবে তার অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা একে একে দেখা করে আসতে পারেন। তারপর একে একে সবাই গিয়ে দেখা করে আসলো। এখন আমার পালা। আমি আস্তে আস্তে ভিতরে গেলাম। দেখলাম ও উপরের দিকে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে? আমার কণ্ঠ শুনে একবার আমার দিকে তাকালো, তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। বুঝলাম পাগলিটা অভিমান করছে। কি গো, কথা বলবে না আমার সাথে? চুপ। আমি একটা চেয়ার টেনে ওর পাশে বসে ওর হাত ধরলাম। আমাকে মাফ করে দাও, আমি রাগের মাথায় থাপ্পড় মেরেছি। আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি তাহলে কথা বলবে না? শেষবারের মতো বলছি, কথা বলবে না? তখনই আমি পকেটে থাকা ছোট্ট ছুরিটা বের করে হাতের উপর চালিয়ে দেব। তখনই এই এই কি করতেছো? কি থামো। তুমি তো আমার সাথে কথা বলছো না, তাই আমি ঠিক থেকে কি করব? তাই আমিও হাসপাতালের বেডে চলে যাব। তোমাকে মাপ করতেই পারি একটা শর্তে। কি শর্ত? আগে ওটা হাত থেকে ফেলাও। আচ্ছা, এখন বলো। 100 বার কান ধরে উঠবোস করতে হবে, তাহলেই তুমি মাপ পাবে। কি এতবার? কি আর করার, মহারানীর রাগ ভাঙাতে তো করতেই হবে। তারপর উঠবো শুরু করলাম। 30 বার করে আর পাচ্ছি না। হয়েছে হয়েছে, আর করতে হবে না। এখন এখানে আসো। ওর পাশে গিয়ে বসলাম। ও আমার হাত ধরে কান্না করে দিল। আমি না হয় একটা দোষ করেছিলাম, তাই বলে আমাকে এত কষ্ট দিবে? জানো, যখন তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না, তখন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এই কয়দিনও তোমাকে যে খুব ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি। আমাকে তুমি মাফ করে দাও। রাগে আমার মাথা ঠিক ছিল না। মাফ করতে পারি আরও একটা শর্তে। বলো। আমার সাথে আর কখনো রাগারাগি করা যাবে না। যদি কোনো ভুল করে থাকি তাহলে তা শুধরে দিবে। পাগলিটাকে খুব খুব বেশি ভালোবাসবো। এখন একটু জড়িয়ে ধরো না। এখন? না ধরলে হয় না? না। কি আর করার, ওকে জড়িয়ে ধরলাম।
তখনই কারোর কাশির শব্দে দরজার দিকে তাকিয়ে দেখলাম নার্স। প্রেম পরে করিয়েন, এখন ওনাকে এই স্যুপটুকু খাইয়ে দিন। আচ্ছা দেন। তারপর নার্স চলে গেল। এদিকে অরিন দাঁত খিটমিট করে কি জানি বলতেছে। নাও হা করো। এখন খাবো না। খেয়ে নাও বলছি। তারপর ওকে খাইয়ে দিলাম। বিকেলে ওকে বাসায় আনা হলো। ওকে বাসায় দিয়ে আমি চলে আসলাম। যদিও আসতে দিচ্ছিল না। এভাবে প্রতিদিন ওর সাথে কথা হয়। ও কথা শুরু করলে আর থামার নাম নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ নাকি আমার বিয়ে থুকু রায়ানের। বেলা 12টার দিকে বরযাত্রী রওনা হলো। 1টার দিকে পৌঁছে গেল। সব নিয়মকানুন মেনে বিয়ে বাড়িতে প্রবেশ করানো হলো। তারপর আমাকে নিয়ে গিয়ে স্টেজে বসানো হলো। বিয়ে বাড়িতে কত হইচই, কত মানুষ। আমি একা স্টেজে বসে আছি। কিছুক্ষণ শালিকাদের সাথে কয়েকজন মেয়ে আসলো। কি গো দুলা ভাই, কেমন আছেন? এই তো একা একা বসে আছি। তাই তো আমরা চলে এসেছি আপনার সাথে প্রেম করার জন্য। অন্য মেয়ের সাথে প্রেম করলে তোমার আপু আমার 12টা বাজাবে। আমরা কিন্তু আপুর চেয়ে কোনো দিক দিয়েই কম না। এক একটা সেই পেতনি। কি আমরা পেতনি? না, তোমাদের পেতনি কে বললো? বলছি আমার শালিকাগুলো এক একটা পরি। দুলা ভাই, আজকে তো আপুকে দেখে আর চোখ ফেরাতেই পারবে না। এভাবে ওদের সাথে দুষ্টুমি করতে লাগলাম। যথা নিয়মে বিয়ে সম্পন্ন হলো। তারপর দুজনকে নিয়ে এক স্টেজে বসানো হলো। তারপর আমার সাথে যা হলো কখনো কল্পনাও করতে পারি নাই। আমাদের দুজনকে স্টেজে বসানো হলো। দুজনে পাশাপাশি বসে আছি। আমি বারবার আর চোখে অরিনের দিকে তাকাচ্ছি। তখনই কয়েকজন মহিলা এসে আমাদের সাথে ভালো মন্দ কিছু বলে চলে গেল। ওনারা নাকি কনেপক্ষ। এরপর একসাথে 5 জন এলো, মনে হয় পুরো পরিবার। একজন মহিলা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি এতে বেশ বিব্রত বোধ করতেছি, কিন্তু উনি আমার মুখের দিকে না তাকিয়ে গলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ উনি চিৎকার দিয়ে কাকে জানি ডাকলো। সাবিহা, একটু এদিকে আয়। আমি তো কিছুই বুঝতেছি না। আমি আর অরিন ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। ওনার চিৎকারে বিয়েবাড়ির প্রায় সবাই চলে আসে। কি হয়েছে ভাবি? উনি কোনো উত্তর দিচ্ছে না। একটা মেয়ে এসে, কি হয়েছে আপু? মেয়েটার দিকে চোখ পড়তেই আমি আকাশ থেকে পড়লাম। হুবহু আমার চেহারা, আমার বয়সী। সবাই একবার মেয়েটার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে। মহিলাটি মেয়েটাকে টেনে আমার কাছে আনলো। অমনি আমার বাবা একবার আমার গলার দিকে তাকাচ্ছে, আর একবার মেয়েটার গলার দিকে তাকাচ্ছে। আশ্চর্য ব্যাপার হলো, আমার মতো হুবহু মেয়েটার গলায় একটা সাদা দাগ আছে। সাকিবের আব্বু, দেখো তো চিনতে পারো কিনা। একজন পুরুষ এগিয়ে আমাদের দুজনের দিকে ভালো করে লক্ষ্য করতে লাগলো। এই তো আমার ছেলে সাকিব। কি যা তা বলছে, ও আপনার ছেলে হতে যাবে কেন? বাবা, এতদিন কই ছিলি? আমরা তোকে কত জায়গায় খুঁজেছি। আপনাদের হয়তো ভুল হচ্ছে, আমি ওনার ছেলে না। বাড়ি তুই আমার হারিয়ে যাওয়া সন্তান। এই হচ্ছে আমার যমজ বোন সাবিয়া। বিয়ে বাড়ির সবাই কৌতূহল নিয়ে দেখছে। তোদের দুজনের গলায় 2টা জন্মদাগ আছে। একরকম মানুষ পৃথিবীতে 60টা হতে পারে না, তুই আমার ছেলে। তোদের চেহারার মিল না, তোদের অনেক কিছু মিল আছে। হ্যাঁ বাবা, তুই আমাদের ছেলে। আচ্ছা, তোর হাতটা একটু দে দেখি। আমি কিছু না বলে হাত বাড়িয়ে দিলাম। অমনি মেয়েটার হাতও ধরলেন। আমাদের দুজনের হাত ঠিক একই জায়গায় তিল দেখতে পেলাম। তাহলে কি ওনারাই আমার বাবা মা? যমজ না হলে সবগুলো মিল হওয়াও কথা না। এরাই কি আমার হারিয়ে যাওয়া পরিবার? আচ্ছা, আপনারা আপনার ছেলেকে কত বছর আগে হারিয়েছেন? 21 বছর আগে এই শহরে হারিয়েছিলাম। তখন ও 4 বছরের পা দিচ্ছে। আমরা শপিং করতে একটা শপিং মলে ঢুকেছিলাম। তখন ও আমাদের থেকে আলাদা হয়ে যায়। আমরা কেউ খেয়াল করিনি। কিছু দূর গিয়ে মনে হলো আমাদের ছেলে কোথায়। তারপর ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কখনো পাইনি। ওকে না পেয়ে আমরা পাগল হওয়ার উপক্রম। সব থানায় ফোন দিয়ে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও ওর কোনো হুদিস পাওয়া গেল না। ওর আম্মু তো একদম ভেঙে পড়েছিল, না খাওয়া বন্ধ করে শুধু বসে বসে কাঁদতো। আমরা এই শহরে 1 মাস থেকেছিলাম আমাদের ছেলেকে খুঁজে পাবো এই আশায়, কিন্তু আর পেলাম না। অনেক জোর করে ওর আম্মুকে এখান থেকে নিয়ে যেতে হয়েছিল,
আমাদের ছেলে হারিয়ে যাওয়ায় আমাদের পুরো পরিবার অন্ধকারে নেমে আসে। ওর আম্মু এখনো ওর জন্য কান্না করে, ঠিক মতো খায় না। আমাদের ছেলেকে এইভাবে পেয়ে যাব কখনো ভাবিনি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, অন্তত ছেলের মুখ দেখে মরতে পারবো। সবাই নীরব হয়ে ওনার কথা শুনছিল। সবার চোখে পানি দেখতে পেলাম, এমনকি বাবার চোখেও পানি। আমার চোখ দিয়েও কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ও আপনাদেরই ছেলে, আমি ওর আসল বাবা নই। না বাবা, আমি তোমার ছেলে। ওরা যে তোর আসল বাবা মা? কাউকে চিনি না, শুধু জানি তুমি আমার বাবা। বাবা এভাবে বলিস না, মরেই যাব। আপনাদের ছেলে আপনাদেরই থাকবে। বাবা একবার মা বলে ডাক না। কি হলো ডাক, একবার মা বলে ডাক না। মা, সাথে সাথে উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার ছেলে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম, সত্যি প্রাণটা জড়িয়ে গেল। আসল মায়ের স্বাদ পেলাম। আমিও কান্না করতেছি। তারপর মাকে ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম, বাবাও কান্না করতেছে। তারপর বোনকে জড়িয়ে ধরলাম। কংগ্রাচুলেশনস মিস্টার সবুজ। ধন্যবাদ। আচ্ছা বাবা, তুই এতদিন কই ছিলি, কিভাবে ছিলি? ফুটপাতে। মানে? ওদের সব খুলে বললাম। আপনি সত্যি খুব ভালো মানুষ। আমার ছেলেটাকে নিজের ছেলের মতো মানুষ করেছেন। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে আরে, ঋণ শোধ করবেন কেন? ও তো আমার ছেলেই, শুধু রক্তের না। না, তুমি আমার বাবা। মা তো আমাকে ছাড়তেই চাইছে না। এটা সন্তানের হারানোর ভয়। হারানো সন্তান ফিরে পেলেই সবাই এরকম করবে। আমার ভাবতেই খুশি লাগছে। আজ আমি আমার শিকড়ের খুঁজে পেয়ে গেলাম। বিয়েতে এভাবে সারপ্রাইজ পাবো আশা করিনি। আমার মনে হচ্ছে পৃথিবীতে আমি একজন মানুষ যে নিজের বিয়েতে মা বাবার খোঁজ পাইছে। আল্লাহ, তোমার প্রতি চির কৃতজ্ঞ থাকবো। অবশেষে তুমি আমাকে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করে দিলে। আমি তো ফুটপাতে শুয়ে শুয়ে এরকমই স্বপ্ন দেখতাম, তারপর আজ বাস্তবে পরিণত হলো। এগুলো ভাবতেছি এমন সময়। জামাই বাবা যে খুব ভাগ্যবান মানুষ, নিজের বিয়েতে নিজের মা বাবাকে পায়। আমারও খুব খুশি লাগছে। আমার মেয়েটাও শাশুড়ি আর ননদ পেল। বিয়ে বাড়ির সবাই এখনো দেখতেছে। সবাইকে দেখলাম খুশি। সবাই বাবাকে স্বাগত জানালো। তারপর একে একে সব মেহমান চলে গেল। এখন শুধু আমরা ছাড়া। অরিন স্টেজে বসে আছে। রায়ান, এদিকে আয়। আমার হাত ধরে অরিনের কাছে নিয়ে গেল। বৌমা, আমার ছেলেটাকে দেখে রেখো। আর ওনারা তোমার শ্বশুর শাশুড়ি, ওনাদের খেয়াল রাখবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। আমার ছেলেটা তোমার হাতে তুলে দিলাম। জি বাবা। বাবা আমাকে একবার জড়িয়ে ধরল। তাহলে আমি আসি বাবা, ভালো থাকিস তোর মা বাবাকে নিয়ে। আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে ধরল। আমি দৌড়ে গিয়ে বাবাকে ধরলাম। বাবা, কোথায় যাচ্ছ? তোমার তো আমি ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ওরা যেমন আমার বাবা মা, তেমন তুমিও আমার বাবা। হ্যাঁ ভাই সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো কেউ নেই। আপনি আজ থেকে আমাদের পরিবারের একজন। সাকিবের বাবা হয়ে থাকবেন। কিন্তু সাকিব তো ও আপনাদের ছেলে, এখানে আমি ভাগ বসালে হবে? আরে, আপনি আমাদের সাকিবকে নতুন জীবন দিয়েছেন। সাকিব আপনাকে ছাড়া অসম্পূর্ণ। বাবা, আমরা সবাই একসাথে থাকবো। আমার বাবা দুইটা। উনি বাবা নাম্বার 1 আর তুমি বাবা নাম্বার 2। হ্যাঁ, আপনি আমারও বাবা। যাক, তাহলে সবাই একত্রিত হলো। এই সুন্দর মুহূর্তটা ছবির ফ্রেমে বন্দি করলে মন্দ হয় না। হ্যাঁ বাবা, সবাই এক ফ্রেমে বন্দি হয়ে যাক। তারপর আমাদের দুজনকে পাশাপাশি দাঁড় করালো আর আমাদের চারপাশে সবাই ঘিরে দাঁড়ালো। অবশেষে সবাই এক ফ্রেমে বন্দি হলাম একটা ফটোর মাধ্যমে। পুরো গল্প তো শুনলেন। এখন এই গল্পটা শুনে আপনাদের কোন দিকগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কেমন অনুভূতি হয়েছে বলবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।